সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 973তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কোনো এক জেলার ছেলে মোহাম্মদ নীরব হোসেনের জীবনের হৃদয়ে কাঁপানো, তাজ্জব হয়ে যাওয়ার মতো জীবনের গল্পের এই অনুষ্ঠানে এক ব্যতিক্রমী বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে বউয়ের সাথে সংসার করার জন্য নষ্ট করে দেয় নিজের যৌন শক্তি। আমি শুনেছিলাম যে পুরুষের যদি পুরুষত্ব না থাকে তবে নারী নাকি সেই পুরুষের সংসার করে না, কিন্তু নীরবের জীবনের গল্পে আমি এক ভিন্ন রকম বাস্তবতার সম্মুখীন হয়েছি। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, এই গল্প শোনার পরে আপনার চোখ কপালে উঠে যাবে। আমাদের এই সমাজে কিছু নারী আছে, তাদের চাহিদা যে কত ভিন্ন রকম হতে পারে, তাদের চাহিদা যে কত রকম হতে পারে, এটা শুধুমাত্র কিছুটা হলেও ধারণা করতে পারে যারা কাপড় দোকানে, বিশেষ করে লেডিস কাপড় দোকানে চাকরি করে। আশা করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে আমাদের রাজধানী ঢাকার ভাই মোহাম্মদ নীরব হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নীরব হোসেন। আমার বাড়ি রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কোনো এক জেলায়। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন জেঠু। যদিও আমার জেঠু আমাদের কাছ থেকে আলাদা থাকে। আমাদের পরিবারটা ওই জেলারই এক গ্রামের উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ক্যানাডিয়ান প্রবাসী। শুধু কানাডার প্রবাসী নয়, আমার বাবা ক্যানাডার সিটিজেনশিপ, সেখানকার পাসপোর্ট আমার বাবার আছে। আমার বাবা আমাদের এলাকায় সবচেয়ে নামি দামি সম্মানিত একজন ব্যক্তি। আমার বাবা অনেক দূর পর্যন্ত পড়াশোনা করে এবং পড়াশোনা করে স্টুডেন্ট বিষয়ে আমার বাবা আমাদের এলাকাতে সর্বপ্রথম কানাডায় পাড়ি জমায় এবং কানাডা যাওয়ার পরে সেখানে আমার বাবা তার শিক্ষাজীবন শেষ করে এবং শিক্ষাজীবন শেষ করার পরে সেখানে আমার বাবা চাকরি করে। এরপরে আমার দাদা দাদির অনুরোধে বাংলাদেশে এসে আমার মাকে বিয়ে করে। তারপর আমি আর আমার ছোটো ভাই, আমরা দুই ভাই, আমি আর আমার ছোটো ভাই দুনিয়াতে আসি। আমাদের কোনো বোন নেই। আমার বাবা আমাদেরকে এতটাই ভালোবাসতো যে আমাদের মুখ দেখার জন্য আমার বাবা প্রতি বৎসরে একবার সুদূর কানাডা থেকে বাংলাদেশে ছুটে আসতো। বাবার এত আদর, মায়ের এত ভালোবাসা, সব কিছু মিলে আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটে। আমি একটু করে বড় হই। একটা পর্যায়ে আমি স্কুলে পড়াশোনা করে আমি একটু রাগী প্রকৃতির ছেলে ছিলাম। মানে আমার ছোটো ভাইয়ের তুলনায় আমার ভিতরে অনেক রাগ কাজ করতো, এতটাই রাগ কাজ করতো যেটা আমি বলে বোঝাতে পারবো না। একবার যে আমি যখন স্কুলে পড়াশোনা করি, আমার মাঝে কিছু সমস্যা আছে। আমি একজন প্রতিবন্ধী। এখন প্রতিবন্ধী বলতে গেলে হয়তো এটা একটু ভিন্ন রকমের হয়ে যায়। প্রতিবন্ধী বলতে মিন্স এরকম যে আমার হাঁটা চলাফেরা কিছুটা মেয়েদের মতো, আমি চলাফেরা করি বা হাঁটা চলা করি কিছুটা মেয়েদের মতো, এবং আমার কণ্ঠটাও বেশটা মেয়েদের মতোই মনে হয়, কিন্তু আদতে আমি একজন পুরুষ ছিলাম। মানে আমার ভিতরে সম্পূর্ণ কিছু পুরুষের মতো, বাট আমার চলাফেরা আচরণ কিছুটা মেয়েলি স্বভাবের। আমাদের সমাজে এরকম প্রায় অনেক মানুষই থাকে যাদের চলাফেরা পুরুষ হওয়ার পরেও মেয়েলি স্বভাবের হয়ে থাকে। আমি ঠিক কিছুটা এরকমই ছিলাম। এই জন্য আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, স্কুলে সবাই আমাকে হিজড়া বলে ডাকতো। মানে আমার নাম দিয়েছে আমি হিজড়া, এবং হিজড়া বলার কারণে একদিন, 2 দিন, 3 দিন এরকম হতে একটা সময় আমি খুব রেগে যাই, এবং রেগে যাওয়ার পরে আমি একটা সময় স্কুলে যাওয়া বন্ধ করে দিই। স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়ার পরে আমার মা তখন পুনরায় আবার স্কুলে যায় এবং স্কুলে গিয়ে স্কুলের শিক্ষকদের কাছে বিচার দেয়, বলে যে আমার ছেলেকে হিজড়া বলতেছে, এই জন্য স্কুলে আসে না, আপনারা মেহেরবানি করে বিষয়টা একটু দেখেন এবং আমার ছেলেকে যাতে এই নামে কেউ না ডাকে। এমন করে বলার পরে আমার শিক্ষকরা তখন আমার স্কুলের স্টুডেন্টদেরকে খুব বকাবদ্ধ করে এবং ওদেরকে অনেক ধমকাধমকি করে। একটা পর্যায়ে প্রায় বন্ধ হয়ে যায়। আমি তখন ক্লাস 7-এ পড়তাম এবং 7 থেকে আমি যখন ক্লাস 8-এ উঠি, ক্লাস 8-এ ওঠার পরে ওই 1 বছর পরে এরা সবাই এই কথাটা ভুলে যায়। তখন পুনরায় আবারও সবাই আমাকে হিজড়া বলে ডাকতে শুরু করে। এইভাবে একদিন আমার খুব রাগ হয়। রাগ হওয়ার পরে আমি একদিন আমার স্কুলেরই একটা ছাত্রের চোখ দিয়ে কলম ঢুকিয়ে দিই। মানে ওর সাথে ঝগড়া লেগে যায় যে আমাকে কেন হিজড়া বললো, এবং ঝগড়া লাগার এক পর্যায়ে আমার কলম ওর চোখের ভিতরে ঢুকে যায় এবং ওর চোখটা নষ্ট হয়ে যায়। সেখান থেকে আমাকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। আমাকে স্কুল থেকে বহিষ্কার করা হয় এবং স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার পরে এরপরে আমি পড়াশোনা করি না, আমি পড়াশোনা করবোই না। আমার বাবা চাইছিল যে আমাকে কানাডাতে নিয়ে যাবে, মানে কানাডায় নিয়ে রাখবে, ওখানে পড়াশোনা করাবে।
কিন্তু আমার মা আমাকে যেতে দিবে না, আর আমার দাদা দাদি কখনো আমার মাকে যেতে দিবে না। এই জন্য আমার দাদা দাদির মুখের দিকে তাকিয়ে আমাদের পরিবারটা বাংলাদেশেই বড় হচ্ছে, তা না হলে কিন্তু আমরা কানাডাতেই থাকতাম। দাদা দাদি আমাদের পরিবারটাকে অনেক ভালোবাসে। আমার জেঠু অনেক টাকা পয়সার মালিক, ঢাকাতে ওনার অনেক বাড়ি গাড়ি আছে, কিন্তু এরপরও আমার দাদা দাদি আমার জেঠুর সাথে থাকে না, আমাদের সাথেই থাকতো। তার বড় কারণ হচ্ছে দাদা দাদি আমাকে আর আমার ছোটো ভাইকে অনেক বেশি ভালোবাসতো। এভাবে যেতে যেতে আমি তখন বাড়ির মধ্যেই পড়ে আছি, গ্রামের মধ্যেই পড়ে আছি, পড়াশোনা তো করিই না, আব্বু মাসে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে চলাফেরা করি। এমন করে আমার জীবন থেকে প্রায় 7 থেকে 8 বছরের মতো কেটে যায়, এবং ওই 7-8 বছরও আমার ভিতর কোনো পরিবর্তন আসেনি। আমার মা আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যায়, এবং ডাক্তার একটা কথাই বলে, ওর যে স্বভাবটা এটা আসলে জন্ম থেকে হয়ে আসছে। বাট ডাক্তার আমাকে অনেক কিছু বলে যে এভাবে চলার জন্য, ওভাবে চলার জন্য, বাট আমি কেন জানি ওই জিনিসগুলো খুব একটা ফলো করতে পারি না। আমার যেমন করে চলতে মন চায় আমি ঠিক তেমন করেই চলাফেরা করি। সব কিছু মিলিয়ে আমার দিনটা একটা বিষণ্ণয়ের মধ্যে কাটতে থাকে। রাস্তায় বের হলে অন্য লোকেরা আমার দিকে তাকায় থাকে, আমি আমার কোমর ধুলিয়ে হেরে দুলে হাঁটাচলা করি। এটা অনেকের কাছে লজ্জাও লাগে, অনেকে আমার দিকে তাকায়, সে বিষয়ে খারাপ লাগে। আমাদের পারিবারিক কোনো অনুষ্ঠানে আমি যেতে চাই না। আমার মা যায়, ছোটো ভাই যায়, দাদা যায়, দাদি যায়, কিন্তু আমি আমাদের পারিবারিক কোনো অনুষ্ঠানের মধ্যেও যাই না। ঘরের মধ্যে বেশিরভাগ সময় আমার কাটতে থাকে। তো আমাদের চট্টগ্রামে আমাদের ঢাকাতে একটা বাড়ি আছে। আমার বাবা বাড়িটা কিনেছে, এবং কেনার পরে সেই বাড়ির ভাড়া কিন্তু আমি উঠাই আর আমার দাদাও মাঝে মাঝে উঠায়। তো দাদা আর আমি দুজনে মিলে ওই বাড়িতে যাই, বাড়ির ভাড়া উঠাই। একদিন আমাদের নিজেদের জন্য একটা ফ্ল্যাট বরাদ্দ আছে। আমাদের ওই বাড়িতে আমরা একটা ফ্ল্যাট রেখেছি, ওইটা আমরা ভাড়া দিই না। আমরা যখন বাড়ি থেকে যাই, আমি যাই, মা যায়, দাদা দাদি অথবা আমাদের আত্মীয় স্বজনরা কেউ গেলে ঢাকাতে ওই ফ্ল্যাটের মধ্যে থাকে। এই জন্য সেই ফ্ল্যাটটা ভাড়া দিই না, আর বাকি সব ফ্ল্যাটগুলো কিন্তু ভাড়া দেওয়া। এক পর্যায়ে আমি একদিন বিকালবেলা ওই ফ্ল্যাটের মধ্যে বসে আছি। তো ওই ফ্ল্যাট থেকে আরেকটা বিল্ডিং আছে, যে বিল্ডিংটা হচ্ছে তিনতলা ছাদটা স্পষ্ট দেখা যায়। আমি খুব খেয়াল করে দেখলাম যে তিনতলার ওই ছাদের মধ্যে অনেকগুলো মেয়ে একসাথে খেলাধুলা করতেছে, এবং প্রতিটা ওই মেয়েগুলো সব যুবতী, সবগুলোই যুবতী, একদম যুবতী বয়স, খেলাধুলা করতেছে। আমি তখন ওই আমার বাসার বারান্দার জানালা দিয়ে আমি জিনিসগুলো দেখতেছি। আমার কাছে খুব ভালো লাগতেছে, অনেকটাই ভালো লাগলো যে ওরা ওখানে খেলাধুলা করতেছে, অনেক মজা মাস্তি করতেছে। এই বিষয়টা দেখে খুব মজা লাগলো, এবং লাগার একটা পর্যায়ে আমি এটা একটু যাচাই বাছাই শুরু করলাম যে মেয়েগুলা কারা। জানতে পারলাম আমার ওই বাসার কাছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এবং এই মেয়েগুলা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো, আমি কখনোই ওদের সাথে কোনো কথাবার্তা বলতাম না বা এরকম কিছুই না। জাস্ট আমার রুম থেকে আমি তাদেরকে দেখতাম। তখন আমি বেশিরভাগ সময় ঢাকাতেই থাকতাম, এবং বেশিরভাগ সময় আমার ঢাকাতেই থাকাও তো আমি খুব বেশি একটা গ্রামে যেতাম না, কারণ গ্রামে গেলে মানুষ আমাকে উল্টাপাল্টা কথাবার্তা বলতো। আমার চলাফেরা, আচরণ এগুলো দেখে আমাকে হিজড়া ডাকতো, অনেকে হাফ লেডিস ডাকতো, এরকম ভিন্ন ভিন্ন নামে আমাকে ডাকতো, অসম্মান করতো, অপমান করতো। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি আর কখনো গ্রামেই যাব না, গ্রামে থাকবোই না, এবং আমার জীবন আমি ঢাকাতেই রাখবো, এবং আগে পরে আমি ঢাকার মধ্যেই বড় হব। এরকম একটা জিনিস তখন নিজের মাঝে খুব কাজ করতে শুরু করে। এভাবে আমার দিনগুলো কাটতে থাকে। তো সবসময় মেয়েগুলোকে ওখানে দেখতাম, প্রতিদিন দেখতে একটা পর্যায়ে কেমন জানি আমার ভিতরে এই মেয়েগুলোর প্রতি একটা মায়া ঢুকে গেল, এক ধরনের একটা ভালোবাসা ঢুকে গেল। ভালোবাসা ঢুকে যাওয়ার পরে আমি তখন করলাম কি, একদিন আমার আমার মোবাইল নাম্বারটা আমি একটা কাগজের মধ্যে লিখে ওই কাগজটা একটা ছোট্ট পাথরের মধ্যে শক্ত করে বেঁধে বা পেঁচিয়ে দিয়ে আমি তখন ওই বিল্ডিংয়ের ছাদের উপরে মারি। যখন বিল্ডিংয়ের ছাদের উপরে মারি, এই বিল্ডিংয়ের ছাদের উপরে মারার পরে এটা মেয়েদের সামনে পড়ে। ওদের সামনে পড়ার পরে ওরা কৌতূহলবশত এটা সবাই নেয়, এবং নেওয়ার পরে এখানে একটা ফোন নাম্বার পায়। তো এটা আসলে চারপাশেই তো বিল্ডিং আছে, ওরা যে বিল্ডিংয়ে, ওই বিল্ডিংটা একটু নিচে আর কি, 3 তলা, আর আশেপাশের সব বিল্ডিংগুলো 8 তলা 10 তলা। তো ওই কোন বিল্ডিং থেকে যে ডিলটা চোরা হয়েছে এটা কিন্তু ওরা বুঝতে পারতেছে না যে কোন বিল্ডিং থেকে এটা মারছে, কিন্তু তারা ফোন নাম্বারটা পাইলো। ফোন নাম্বারটা পাওয়ার পরে সাথে সাথে একটা মেয়ে তার মোবাইল বের করে ফোন নাম্বারটাতে কল দিতে শুরু করলো। যখন কল দিচ্ছে আমি তখন কল রিসিভ করতেছি না। অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি কি করব, কল রিসিভ করবো কি করবো না। আমি কলটা রিসিভ করলাম না। এরপরে সারাটা রাত আমারে কল দিল। মনে হয় সারা রাত ওরা এক ফোঁটা ঘুমায় নাই, সারা রাত আমারে কল দিতেছে, বাট আমি কল রিসিভ করতেছি না। কারণ আমি জানি কল রিসিভ করলে কি বলবো, আমি তো তাদেরকে নাম্বারটা এভাবেই দিয়েছি, একটা তো ঝামেলা লেগে যেতে পারে। এই জন্য আমি আর কল রিসিভ করতেছি না। অনেকক্ষণ পরে চিন্তা করলাম, হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো, মেয়েরা ছেলেদের সাথে কথা বলতে না হয় একটু সংকোচ ফিল করবে বা খারাপ মনে করবে, কিন্তু আমি যদি একটা মেয়ে হয়ে কথা বলি, আমার কণ্ঠটা তো প্রায় অনেকটাই মেয়েলির মতো, তো আমি আরেকটু মেয়ের কণ্ঠ বানিয়ে যদি এই মেয়েটার সাথে কথা বলি, তাহলে তো মেয়েটা হয়তো আমার সাথে কথা বলবে। এই কথা বলার পরে
এর পরের দিন দুপুরবেলা প্রায় 1টার দিকে আমি মানে গোসল করে খাওয়া দাওয়া করে রুমে আসছি, দেখি যে 61টা কল উঠে আসে এবং এই নাম্বারটা থেকেই। তো আমি তখন কল ব্যাক করলাম। কল ব্যাক করার পরে একটা মেয়ে রিসিভ করলো, আমাকে খুব রিসিভ করে বকাবাদ্য গালাগালি করতেছে, আপনি কি জানোয়ার, এই সেই খুব অকথ্য ভাষায় গালাগালি করতেছে, আপনাকে এতগুলো ফোন দিয়ে আপনি ফোন ধরেন না কেন, আপনি যে আমাদের মাথায় পাথর ছুটে মারছেন, যদি আমাদের মাথায় পাথরটা পড়তো তাহলে কী অবস্থা হতো, এই ওই বলে মানে খুবভাবে আমার সাথে দুর্ব্যবহার করতেছে। একটা পরে আমি তখন খুব সুন্দর করে মেইলি কণ্ঠে বললাম যে কে আপনি, এরকম করে কেন কথা বলছেন। এটা বলার পরে মেয়েটা তখন একটু অবাক হয়ে যায়, অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি কে, আমাকে জিজ্ঞেস করে আপনি কে, আমি আমার নাম নিশি। পরে বলে নিশি, এটা মেইন নাম্বার? আমি বললাম জি, এটা একটা মেইন নাম্বার, আর আপনারা আমাকে এভাবে ফোন দিয়ে বিরক্ত করতেছেন কেন। পরে আমাকে বলে না আপু, আসলে মানে বিষয় হচ্ছে কি যে নাম্বারটা, আমি বললাম নাম্বারটা আমাদেরকে এভাবে একটা কাগজে লিখে আমরা বাসার ছাদে খেলতেছিলাম, ওইখানে নাম্বারটা আমাদেরকে মানে আমাদের ঢিল ছুঁড়ে মারছে নাম্বারটা, দেন আমরা নাম্বারটা নিয়ে কল দিলাম, কিন্তু এটা কোনো মেইন নাম্বার হবে আমি তো বুঝতে পারি নাই। আপু আপনি কোথায় থাকেন? আমি তখন বললাম যে আমি অন্য একটা ঠিকানা দিলাম, ওই ঠিকানা দিলাম না, যেমন অন্য একটা ঢাকার মধ্যে অন্য একটা জায়গায় থাকি। পরে আমি বললাম, ওরা তখন আমাকে বললো যে তাহলে আপনি আমার ফোনটা কেন ধরতেছিলেন না, মেয়েটা বলে। আমি বললাম দেখো আপু, ফোন ধরবো কেন, কারণ ছেলেরা খুব ফোন দিয়ে বিরক্ত করে, এই জন্য যে নাম্বারগুলো আমি চিনি না ওই নাম্বারগুলো আমি রিসিভ করি না, কিন্তু আপনি কন্টিনিউয়াসলি কালকে থেকে আমাকে এভাবে বিরক্ত করে যাচ্ছেন, যার জন্য আসলে আপনার ফোনটা রিসিভ করতে আমি বাধ্য হয়েছি, আদারওয়াইজ আমি কোনো আননোন নাম্বার রিসিভ করি না। মেয়েটা তখন আমাকে বলতেছে আপু জানেন, আমাদেরকে যে ডিলটা ছুঁড়ে মারছে এটা যদি আমাদের চোখে পড়তো বা মুখে পড়তো বা আমাদের নাকে পড়তো তাহলে কত বড় সমস্যা হয়ে যেত। আমার কাছে মনে হয় কি জানেন, আপনার নাম্বারটা কোনো না কোনো ছেলের কাছে আছে এবং ওই ছেলে আপনার নাম্বারটা কাগজে লিখে আমাদেরকে পাঠাইছে, মানে আপনার সাথে একটা ঝামেলা লাগিয়ে দেওয়ার জন্য। আমি বলি হ্যাঁ এটাই হতে পারে, মেবি কোনো ছেলে পাঠাইছে। তো তোমার নাম কি? বলে আপু আমার নাম রাইসা। তো রাইসা কোথায় পড়ো? আমাদের বাসার পাশে যে ইউনিভার্সিটি আছে ওই ইউনিভার্সিটির নাম বললো। আমি বললাম বেশ ভালো, তোমার গ্রামের বাড়ি কোথায়? তখন বলেছে তার বাড়ি বরিশালে। আমি বললাম বাহ খুব ভালো। তো বলে আমার বাড়ি বরিশালে, কিন্তু আমার আব্বু আম্মু সবাই ঢাকাতে থাকে, বাট তারা অনেক দূরে থাকে, তাদের এখান থেকে আমার ইউনিভার্সিটি অনেক দূরে হয়ে যায়, এই জন্য আমি এখানে আমার বান্ধবীদের সাথে মেস করে থাকি এবং মেসে থেকেই পড়াশোনা করি। আমি বললাম বাহ, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, তুমি ফোন দিও মাঝে মাঝে, তোমার উপর আমার কোনো রাগ নাই। বলে আচ্ছা আপনি ঠিক আছে, আপনার মাঝে মাঝে ফোন দিব। তো এরপরও আমাকে মাঝে মাঝে ফোন দিত, আমি ওর সাথে কথা বলতাম। তো আমাকে বলো আপু কী করেন, খাইছেন কি না, এটা ওইটা অনেক কিছু বলে। এরকম করতে করতে বেশ কয়েকদিন পর আমাকে বলতেছে আপু আপনি ফেসবুক ইউজ করেন না? আমি বললাম দেখো আমি তো ফেসবুক ইউজ করি না, তো তুমি যদি বলো একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো। বলো আপনি প্লিজ একটু ফেসবুক অ্যাকাউন্ট খোলেন না, আপনাকে খুব দেখতে ইচ্ছে করতেছে, এতদিন ধরে আপনার সাথে কথা বলি, বাট আপনাকে দেখার একটা ইচ্ছা মনের ভিতর জাগতেছে, আপনি ফেসবুক খোলেন। এরকম করে যখন আমাকে ফেসবুক খোলার জন্য রিকোয়েস্ট করে, একবার আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি এবং খোলার পরে আমি চিন্তা করতেছি যে মেয়ে তো আমাকে ভিডিও কল দেবে, অবশ্যই সে আমাকে দেখবে। এখন আমি কি করব? আমি তখন কী করি, একদম মেয়েদের মতো সাজি এবং মেয়েদের মতো সাজার জন্য যা যা প্রয়োজন হয় আমি সব কিছু ব্যবহার করি এবং আমি মেয়েদের 2-3টা পোশাকও কিনে আনি, লাইক 3 পিস, মেয়েরা যে ধরনের ড্রেসগুলো পরে ওইগুলো, বোরকা, এগুলো আমি বাইরে থেকে কিনে আনি। কিনে আনার পরে আমি একদম মেয়েদের মতো সাজুগুজু করে নিজে নিজে সেলফি তুলি এবং সেলফি তোলার পরে এটা দিয়ে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি। মেয়েটাকে তখন আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাই এবং সে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। আর অদ্ভুত বিষয় হচ্ছে মেয়েটা এতটাই সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে আমার দৃষ্টিতে আমার কাছে মনে হলো এত সুন্দর মেয়ে আমি বাপের জন্মে আর দেখি নাই। এক দেখায় আমি তার প্রেমে পড়ে যাই। কিন্তু আমি তখন তার সাথে, সে আমাকে মেসেঞ্জার আমার সাথে কথাবার্তা বলে, হাই হ্যালো বলে অনেকক্ষণ কথাবার্তা বলে। একটা পর্যায়ে মেসেঞ্জার বলে আপু আমি কি আপনাকে একটু দেখতে পারি, একটু ভিডিও কল দিব? আমি ঠিক আছে দাও, সমস্যা নেই। পরে ভিডিও কল দিছে, আমিও একদম মেয়েদের মতো মাথার মধ্যে মানে এক্সট্রা মানে যেটা হয় মানে ফেক চুল লাগিয়ে খুব সুন্দর করে শুয়ে আছি এবং আমাকে ভিডিও কলে দেখলো, মানে আমাদের দেখলো এবং খুব সুন্দর করে কথা বললো, আমিও খুব সুন্দর করে তার সাথে কথা বললাম। এরকম করতে করতে আমাদের দুজনের মাঝে মোটামুটি অনেকটাই ক্লোজ হয়ে গেল। ক্লোজ বলতে ঠিক এতটাই ক্লোজ যে ও আমাকে অনেক বেশি পছন্দ করে ফেলেছে এবং আমিও তাকে অনেক বেশি পছন্দ করে ফেলেছি। মানে কেউ কাউকে ছাড়া বাঁচি না, কেউ কাউকে ছাড়া ভালো লাগে না, মানে সব কিছু মিলে একজন আরেকজনের মাঝে এক ভিন্নভাবে হারিয়ে গিয়েছি এবং ও আমার সাথে অলওয়েজে কথা বলে, আমার সাথে কথা না বললে ওর ভালো লাগে না, দিন রাত মিলিয়ে আমার সাথেও একাকার। এরকম করে রাতের পর রাত আমি ওর সাথে কথা বলি। তা আমি যেহেতু একটা পুরুষ মানুষ, যদিও তার কাছে আমি মেয়ে হিসেবে প্রেজেন্ট হয়েছি, কিন্তু ও তো একটা মেয়ে। তো এরকম করে কথা বলতে বলতে আমার নিজের মাঝে মাঝে ইচ্ছা করে যে তার সাথে আমি একটু নোংরা কথা বলি। হয় না যে অনেক ধরনের খারাপ কিছু কথাবার্তা, এরকমভাবে আমি তখন তার সাথে আস্তে আস্তে করে 2-একটা নোংরা কথা বলতে শুরু করি। 1 দিন 2 দিন করে এরকম করে যখন আস্তে আস্তে নোংরা কথা বলি এবং ও আমার এই কথাগুলোকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে,
আমি ওর কাছ থেকে মানে বললাম যে আমি তোমার কাছ থেকে 2 বছরের সিনিয়র এটা বলি, এবং আমি বলি আমি একটা ছেলের সাথে প্রেম করছিলাম এবং ওই ছেলের সাথে আমার এইগুলো হয়েছে, এবং কেমনে সে আমাকে কোথায় নিয়ে গেছে, কোন হোটেলে আমরা গিয়েছি, কোথায় ঘুরেছি, এইসব বিষয় নিয়ে মানে মোটামুটি খুব নোংরা কথাগুলো আমি ওকে শোনাই, এবং ও এই কথাগুলো শুনে খুবই এনজয় করে। কিন্তু ওর লাইফে কোনো রিলেশন নাই, ও কোনো ছেলেকে ভালোবাসে নাই, এগুলো ও আমাকে জানায়। এমন করতে দুজনের মাঝে খুব ক্লোজ সম্পর্ক হয়ে যায়। এরকমভাবে প্রায় 3 থেকে 4 মাসের মতো আমি তার সাথে কন্টিনিউ কথা বলি। এবার সে আমাকে খুব করে ধরেছে আমার সাথেও দেখা করবে। আমি বললাম আপু আপনার সাথে একটু দেখা করব, আমার আপনার সাথে খুব দেখা করতে ইচ্ছে করতেছে। এবার আমি চিন্তা করতেছি আল্লাহ এবার আমি করবো কি, এখন যদি আমার সাথে দেখা করতে যাই তাহলে তো আমি ধরা খেয়ে যাব, আর ধরা খেলে তো আমাকে আলুর ভর্তা করে ফেলবে মেরে, আমি এখন কি করব। মানে মাথার মধ্যে তখন খুব টেনশন ঢুকে গেছে। প্রত্যেক দিন বলে আপু আসেন না, একটা দিন দেখা করি, আপু না ভালো একদিন আসেন না প্লিজ একটু দেখা করি। পরে আমি চিন্তা করলাম যে দেখা যদি তার সাথে আমি না করি তাহলে সে আমাকে ফেক মনে করবে, নকল মনে করবে, এবং এরপর হয়তো সে আমার সাথে কথা বলবে না, এরকমটা। তারপরে একদিন আমি তার সাথে দেখা করার জন্য যাই, এবং দেখা করার জন্য যাওয়ার সময় আমি ঠিক মেয়েদের মতোই 3 পিস পরি, এবং সম্পূর্ণ মেয়ের মতো করে আমি সাজুগুজু করার পরে একটা সময় আমি বোরকা পরি, হিজাব পরি, এবং বোরকার মুখোশ লাগিয়ে আমি তার সাথে আমাদের বাসার পাশেই একটা ছোট মিনি পার্ক আছে, ওই পার্কে তার সাথে দেখা করতে যাই। এবং দেখা করতে গেলে পরে মাগরিবের পরে চাই ও তখন আসে, এবং সাথে ওর আরও 2-3টা মেয়ে বান্ধবীকে নিয়ে আসে। যদিও আমি ওকে একা আসতে বলছিলাম, কিন্তু ও একা আসে নাই, ওই সাথে আরও কয়েকটা মেয়েকে নিয়ে আসছে। এবং সবগুলো মেয়ে তো আমাকে দেখার মতো খুব অবাক, বলতেছে আপু আপনি মানে মুখোশটা খোলেন, আমরা আপনাকে দেখি না, আমরাও মেয়ে আপনিও মেয়ে, সমস্যা কী। পরে আমি আমার মুখোশটা খুললাম, এবং খোলার পর সবাই আমার প্রশংসা করতেছে। আমি কিন্তু দেখতে অনেক ফর্সা ছিলাম, চেহারা মোটামুটি অনেক সুন্দর ছিল, যদিও কিছুটা দেখতে মেয়েদের মতো লাগতো, কিন্তু অনেক ফর্সা ছিলাম, সাদা ছিলাম। আমাকে দেখার পরে তারা খুব এক্সাইটেড, আপু আমাদের বাসায় যেতে হবে, আপনাকে চলেন, আমাদের মেসে চলেন। আমি বললাম না আমি যাবো না, প্লিজ তোমরা জোরাজোরি করো না। কিন্তু না, তারা আমাকে মেসে নিয়েই ছাড়বে। একটা পর্যায়ে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে চলো, জিতে এরকম করেই জোরাজোরি করতেছে। আমি তাদের সাথে তাদের মেস পর্যন্ত গেলাম, এবং মেসে যাওয়ার পরে তারা আমাকে বলতেছে আপনি কী খাবেন বলেন, কী খাবেন, এটা ওইটা, মানে সবাই রান্না বান্না অনেক কিছু নিয়ে অনেক ব্যস্ত। তো এরকম করে আমাকে অনেক খাওয়া দাওয়া করানোর পর আমি বলছি দেখো অনেক রাত হয়ে যাচ্ছে, আমি চলে যাব, আমাকে আটকায়ও না। বলে আমি তখন প্রায় রাত 9:30টার দিকে আমি ওদের বাসা থেকে বেরিয়ে যাই, এবং বেরিয়ে আমি তখন আমার ফ্ল্যাটে চলে আসি। ফ্ল্যাটে এসে সারা রাত আমি এই রাইসার সাথে কথা বলি, সারা রাত কথা বলি, ও কথা বলে আমিও কথা বলি। কত পরিমাণে নোংরা ভাষা যে আমরা ব্যবহার করি, এরকম করতে আরও প্রায় 5 থেকে 7 দিনের মতো কেটে যায়। এবং 5-7 দিন পরে একদিন রাইসা হঠাৎ করে আমাকে বলতেছে যে নিশাবু আজকে আপনি আমাদের বাসায় একটু আসেন, আমাদের মেসে আসেন। তো আমি সেদিন গিয়েছিলাম, যে আমার কাছে প্রায় অনেকটাই ভালো লেগেছে, এবং ওরা যে আমার শরীরে হাত দেয়, আমার গায়ে হাত দিত, এটা আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতাম, আমার কাছে খুব মজা লাগতো। তো একটা সময় সে যখন আমাকে বলে যে, আমি বললাম যে কেন, বলো আপু আপনি যদি আসেন খুব খুশি হব। তো আমি বললাম যে কেন তুমি হঠাৎ করে আমাকে স্পেসিফিক এরকম করে ডেকে নিয়ে যাচ্ছ, বলে আপু আপনি প্লিজ একটু আইসেন। তো এই কথা বলার পরে বলে আপনি সন্ধ্যার পরে আইসেন, মাগরিবের পরে। তো একদিন আমাকে খুব রিকোয়েস্ট করার পর, এবং বলে সে ওই দিন বলে সে খিচুড়ি রান্না করছে, বলে আপু আমি অনেক ভালো খিচুড়ি রান্না করতে পারি সবজি দিয়ে, আমার সবজি খিচুড়ি খুব মজা হয়, আপনি খেলে একদম মুখে লেগে থাকবে, আপনি প্লিজ আসেন না। এরকম করে যখন অনেক রিকোয়েস্ট করলো, আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে মেয়েটা যদি এরকম করেই বলে তাহলে যাই। একটা পর্যায়ে আমি মাগরিবের পরে তার মেসে গেলাম, কিন্তু ভাই মেসে যাওয়ার পর আমি খুব অবাক হয়ে গেলাম যে মেসে কোনো মানুষ নেই, মেস একদম ফাঁকা, ওর যে বাকি বান্ধবীরা ছিল কেউ নেই। আমি তখন বললাম কী ব্যাপার, তোমার বান্ধবীরা বাকিরা কোথায়, কেউ যে নাই, তুমি যে একা। পরে বলতেছে আমি একা দিকে তো আপনাকে আসতে বলছিলাম। ভাই রে ভাই, আমার ভিতর তখন আমার কলিজা দপদপ করতেছে, আল্লাহ না জানি কী হয়, কারণ আমি তো জানি আমি একটা ছেলে মানুষ, আমি তার মেয়ে না। এখন এই মেসের মধ্যে আর কোনো মেয়ে মানুষ নেই, ও একাই। পরে আমি বললাম যে তুমি আমাকে কেন ডেকেছো, আসলে আমি না বুঝতেছি না। বলে আপু আপনি ভয় পাচ্ছেন কেন, আমি আপনার জন্য সবজি খিচুড়ি রান্না করছি, আপনি সবজি খিচুড়ি খান। এই বলে ভেজিটেবল খিচুড়ি আমাকে দিল, আমি তখন একটু খাইলাম, এবং ও আমার দিকে বারবার তাকাচ্ছে। পরে আমি বললাম তোমার বাকি বান্ধবীগুলো কোথায়, ওরা যে কেউ নাই। বলে ওরা তো সবাই, আমার একটা বান্ধবীর বিয়ে আছে, ওই বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গেছে। তো আমি বললাম সবাই গেল, তুমি গেলা না? বলে না আমি যাই নাই। আমি বললাম কেন যাও নাই কেন? বলে আপনাকে আমার বাসায় আনবো তাই। আমি বললাম ওমা, এটা কী ধরনের কথা বলো, আমাকে আমার তুমি আমাকে আনবা বলে বান্ধবীর গায়ে হলুদে যাও না, এটা কোনো কথা? বলে যে না, আমি আজকে আপনাকে আনবো, আপনার আমি একসাথে থাকবো, এই জন্য। আমার ভিতর তখন মনে হচ্ছে আল্লাহ এই বুঝে গেল কিনা যে আমি কোনো ছেলে মানুষ। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি চলে যাই। বলে না আপু বসেন না প্লিজ, আরেকটু কথা বলি। আপু আপনি মুখে তো মেকআপ দেন কেন, আমাকে বলে।
আমি বললাম যে না, মেকআপ নিতে আমার ভালো লাগে, মেকআপ পছন্দ করি, এই জন্য মুখে মেকআপ নিই। কেন, কী হয়েছে? বলেন না, আপনি মুখে মেকআপ নিন এমন করে, মানে কি বলবো, আপনাকে না খুব ভালো লাগে। আমি বললাম দেখো ঠিক আছে। বলে আপু আজকে রাতে আপনি আমার সাথে থাকবেন? আমি বললাম না, কেন, কি আমি থাকবো কেন? পরে বলেন না, থাকেন না, আমাদের বাসায় তো কেউ নেই, আপনি থাকলে ভালো লাগবে। আমি বললাম না না না, দেখো রাইসা, এটা ঠিক না, তোমার বাসায় কেউ না, আমি থাকাটা ঠিক হবে না। আর তুমি তো আমাকে খুব ভালো করে চিনোই না, আমি চোর হতে পারি, ডাকাত হতে পারি, তোমার এখানে তোমার হচ্ছে ম্যাচ থেকে আমি মাল সামানা নিয়ে যেতে পারি। তো আমাকে বলে না আপু, আমি আপনাকে ভালো করেই চিনি, আপনি এই টাইপের মেয়েই না, আপনি কত বড়লোক আমি জানি না, কত দামি ফোন ব্যবহার করেন, আপনি কি এগুলো করার মতো মেয়ে নাকি? আমি বললাম শোনো, চোরেরা কিন্তু কোটিপতির মতো চলাফেরা করে, এটা কিন্তু মনে রাখো। তো আমাকে বলেন না না আপু প্লিজ, আপনি থাকেন, আপনি থাকলে খুব ভালো হবে। এবং এরকম করতে করতে ও মোটামুটি আমার সাথে এক ধরনের একটু দস্তাদস্তি শুরু করে। তো আমার শরীরে যা কিছু লাগানো আছে সবই তো নকল, ফেক। এখন কোনটা ধরে টান দিলে কোনটা খুলে যায়, আমি তো ভাই খুব ভয়ে আছি। একবার যে আমি বললাম যে শোনো শোনো রাইসা, এখানে একটু বসো, এরকমটা করো না, তুমি কেন আমার সাথে থাকতে চাও? বলো আমরা ফোনে কত কথা বলি, এবং আপনি কত দুষ্টামি করেন, আমিও কত দুষ্টামি করি, তো শুধু ফোনে ফোনে কেন বলবো, আজকে আমরা সরাসরি করবো, আপনি থাকেন। আমি দেখলাম যে না, অবস্থা ভালো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু খিচুড়ি খাবো, আমার পেট ভরে, তুমি আরেকটু খিচুড়ি নিয়ে আসো। ও যখন আরেকটু খিচুড়ির জন্য গেল, ইন দ্য মিন টাইম আমি তখন রুম থেকে বেরিয়ে গেছি। বেরোয় সাথে সাথে একটা রিক্সা নিয়ে নিছি। ও আইসা আমাকে কল দিছে রুমে না পাইয়া, খিচুড়ি নিয়ে আইসা, আপু আপনি কই? আমি তখন কিন্তু বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা পাইলাম, সাথে সাথে রিক্সা উঠে গেছি, রিক্সা উঠা মাত্র কল দিছে। আমি বললাম রাইসা আমি চলে যাচ্ছি। আমাকে বললাম আপু এটা কী ধরনের কথা, কেন চলে যাচ্ছেন? আমি বললাম তুমি যেটা চাচ্ছ আমি আসলে এই টাইপের মেয়ে না, এই জন্য। আমাকে বল আপু এটা আপনি কী বললেন, আমরা রাতের পর রাত কত নোংরা কথা বলি, কত খারাপ কথা বলি, কত খারাপ কিছু আমাদের মাঝে হয়, অথচ আপনি আমার বাসা থেকে এইভাবেই চলে গেলেন আমাকে কোনো কিছু না বলে। আমি বললাম দেখো তুমি ডেকেছো, আমি গিয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে আমি যদি এখানে থাকি তাহলে আমাকে কোনো পাপ কাজ করতে হবে, আমি কোনো পাপ কাজ করতে চাই না বলে এখান থেকে চলে আসছি। ও তখন খুবই রাগ করে। আচ্ছা ঠিক আছে আপু, ভালো করছেন, চলে গেছেন, আচ্ছা সমস্যা নেই, এই বলে ও ফোনটা কেটে দেয়। এরপর থেকে ও আর আমাকে ফোন টোন দেয় না, মানে ও আর আমাকে ফোন করে না, মানে আমার সাথে কথা বলতে চায় না, কথা বলে না। আমি তখন চিন্তা করতেছিলাম যে কী করা যায়, মানে ও তো আমাকে ফোনও দেয় না, আমার সাথে কথাও বলে না, ও আমাকে প্রচুর ইগনোর শুরু করে দিয়েছে, মানে আমাকে ইগনোর করতেছে। এখন ফোন দিলে কেটে দেয়, মানে ওর আসলে যেটা চাহিদা ছিল আমি তো ওর চাহিদা পূরণ করতে পারি নাই। এরকম করে প্রায় সবসময় আমাকে ফোন দেয়, আমি ফোন দিয়ে ও রিসিভ করে না। বেশ কয়েকদিন পরে একদিন রিসিভ করে বলতেছে আপু আপনি আমাকে এভাবে বিরক্ত করেন না, দেখেন আপনি তো আমার ক্লাসমেটও না, আমার বান্ধবীও না, তা আপনার এই বিরক্তটা আমার ভালো লাগে না, আমি কোনো মেয়ে হয়ে মেয়ের সাথে ফোনে এ ধরনের নোংরা কথা বলতে আমার ভালো লাগে না। আমি তখন বললাম রাইসা তুমি এরকম কেন করতেছো, তোমাকে আমার ভালো লাগে, এবং সে ভালো লাগা থেকে আমি একটু একটু করে তোমার সাথে কথা বলি, এটা তুমি এত খারাপভাবে কেন নিচ্ছ? এত খারাপভাবে নেওয়ার তো কিছু নেই, একটু ভালোভাবে কি নেওয়া যায় না? আমাকে বলে আপনি কী বলেন, আমি ভালোভাবে নিব কেন? আপনি কোন অ্যাঙ্গেল থেকে মানে আমাকে, মানে আপনাকে আমার ভালো মনে হবে? আপনি আমার সাথে ফোনে এত কথা বলেন, অথচ বাস্তবে আপনি ওই দিন কিছুই করলেন না, প্লিজ আপনি আমাকে আর বিরক্ত করেন না। এ বলে সে আমার লাইনটা কেটে দেয়। এরপর থেকে সে টোটালি আমার কলার ধরেই না, এবং ওই সময় ওর প্রতি আমার এতটাই ভালোবাসা কাজ করে যেটা আমি আসলে আর বলে বোঝাতে পারবো না। এরকম করে ফোন দিয়ে ফোন ধরে না, ফোন করে ফোন ধরে না, মানে অনেক দিন ধরে তারা ফোন দিয়ে যাচ্ছি না, আমার ফোনে ধরে না। এবার একদিন আমি কী করলাম, তার মেসের সামনে গিয়ে দাঁড়াই আছি, তাদের যে বাসা আছে বাসার সামনে একদম মেয়ের মতো সাইজা, মেয়ের মতো সাজুগুজু করে মাস্ক পরে দাঁড়ায় আছি। দেখলাম যে ও মানে রুমে ঢুকতেছে, মানে বিল্ডিংয়ে ঢুকতেছে, পাশে আরেকটা মেয়ে আছে। আমি তখন ডাক দিলাম যে রাইসা দাঁড়াও। এটা বলার পরে দাঁড়াইছে, দাঁড়ায় কাছে আসছে, এসে বলতেছে আপনি কি? আমি বললাম যে আমি নিশি। পরে বলে আপনি আমাদের বাসায় কেন আসছেন? আমি বললাম রাইসা তোমার সাথে আমার একটু কথা আছে, এই জন্য আসছিলাম। পরে বলে বারে বা, আপনার আচার আচরণ দেখে মনে হয় আমি আপনার গার্লফ্রেন্ড, আপনি আমার বয়ফ্রেন্ড, যে আপনার ফোন আমি ধরি না, আপনি এই জন্য আমাকে ফোন দিয়ে মাইরে ফেলতেছেন, এবং একটা পর্যায়ে ফোন না রিসিভ করার কারণে আপনি আমার বাসায় চলে আসছেন, মানে আমি কি আপনার গার্লফ্রেন্ড? আমি বললাম যে না, তুমি আমার গার্লফ্রেন্ড না, এরকম আসলে কিছুই না, তো আমরা কি একটা রেস্টুরেন্টে একটু বসতে পারি? আমাকে বলে কেন, কি বলবেন এখানেই বলেন, কোনো রেস্টুরেন্টে বসি নেই। আমি বললাম চলো না একটা রেস্টুরেন্টে একটু বসে, বলেন আমি বাসায় যাবো, আপনার বাসায় যাবেন? আমি বললাম না বাসায়ও যাবো না, ঠিক আছে রেস্টুরেন্টেও বসবো না, কিন্তু তুমি যদি আজকে, আমি তোমাকে 11টা বাজে কল দিব, আমার কলটা একটু রিসিভ করো, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমাকে বলো আচ্ছা ঠিক আছে ফোন দিন, আজকে ফোন ধরবো, এই বলো তখন চলে গেল। আমি তখন আস্তে আস্তে করে এখান থেকে চলে আসলাম, এবং আমি তখন এসে আমার মানে আমার বাসায় উঠলাম। ও কিন্তু জানে না যে বিল্ডিংটা আমাদের, বা এই বিল্ডিংয়ে আমি থাকি, এটা কিন্তু ও জানে না। পরে আমি বিল্ডিংয়ে ওঠার পরে ওই দিনও বিকালবেলা ওরা অনেক খেলাটেলা করতেছে ছাদের উপরে, এটা কিন্তু আমি আমার বাসার ছাদে, মানে আমি আমার বাসায় বারান্দা বসে দেখতেছি যে ওরা খেলাধুলা করতেছে। এইভাবে অনেকটা সময় কেটে গেল, মানে অনেকটা সময় কাটার পরে আমি ঠিক চিন্তা করতেছিলাম যে আমি তারে ফোন দিয়ে কি বলবো,
মানে কি বললি, সে কী মনে করে, মানে কোনো কিছুই বুঝতে পারতেছি না। এই বলে আমি তখন কী করলাম, রাতের বেলায় যে টাইমটা তাকে দিয়েছিলাম সেই টাইমে আমি তাকে কল দিলাম। পরে সে রিসিভ করার পরে আমি বলতেছি, রাইসা কী করো, খাওয়া দাওয়া করছো? বলে হ্যাঁ খাওয়া দাওয়া করছি, এখন বিছনে আসছি ঘুমানোর জন্য, বান্ধবীরা সবাই একসাথে আড্ডা মারতে ঘুমিয়ে যাবো। আমি বললাম, রাইসা তোমাকে একটা রিকোয়েস্ট করলে কি রাখবা? আমাকে বলে কী রিকোয়েস্ট? আমি বললাম, তুমি কি একটু বারান্দায় যাবা, আমার কিন্তু তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। ও বলে, আপনি এরকম করতেছেন কেন? মানে আপনার কথাবার্তা শুনে মনে হয় আপনি আমার বয়ফ্রেন্ড, আর এরকম করার কি আছে? আমি বললাম, প্লিজ তুমি একটু বারান্দায় যাবা, আমি তোমার সাথে একটু কথা বলবো, একটু কথা আছে। ও আচ্ছা ঠিক আছে যাচ্ছি। দেন বারান্দায় গেল, যাওয়ার পর আমি বললাম, রাইসা আমি তো একটা কথা বলি। ও আমাকে বলে, বলেন। আমি বললাম, তুই কি আমাকে পছন্দ করো? ও বলে, বারে পছন্দ করে কি আছে, আপনি একটা মেয়ে আমিও একটা মেয়ে, তবে আপনার সাথে ফোনে কথা বলতে বলতে আপনার প্রতি আমার একটা নেশা হয়ে গেছিলো, এবং সেই নেশাটা কাটানোর জন্যই সেদিন রাতে আপনাকে ডেকেছিলাম, কিন্তু আপনি তো কোনো কিছু না করেই চলে গেলেন। আমি তখন বললাম, রাইসা আমি যদি কোনো ছেলে হই তাহলে কি আমাকে অ্যাকসেপ্ট করবা? ও তখন একটা হাসি দিয়েছে, মানে একটা অট্ট হাসি দিয়ে আমাকে বলতেছে, আপনি কি পাগল হয়ে গেলেন? মানে কী ধরনের কথাবার্তা বলেন, আপনি ছেলে হতে যাবেন কেন, নাকি চার্জারি করে ছেলে হয়ে যাবেন? আমি বললাম, তুমি যদি চাও আমি চার্জারি করে ছেলে হয়ে যাব। ও বলে, দেখেন আজ আপনাকে একটা সাফ একটা কথা জানিয়ে দিই, আমার কিন্তু ছেলে মানুষ পছন্দ না, আমার মেয়েদেরকেই পছন্দ। আমি বললাম, রাইসা প্লিজ বুঝতে চেষ্টা করো, সত্যি আমি একটা ছেলে। আমার হাসতেছে, বলে, ধুরো এটা কোনো কথা হইল নাকি? আমি বললাম, রাইসা আমি একটা ছেলে। ও আমার কথা বিশ্বাসই করলো না। এরপর আমার ফোনটা কেটে দিল, এবং কেটে দিয়েও তখন রুমে চলে গিয়ে মোবাইলটা সাইলেন্ট করে দিল। সারাটা রাত আমি ওরে কতগুলো যে কল দিলাম, ও আমার কোনো কলই রিসিভ করলো না। এরপরে চিন্তা করলাম যে কী করা যায়, এবং একদিন আমি ওর বিল্ডিংয়ের সামনেই গেলাম। বিল্ডিংয়ের সামনে একদম ছেলের মতো পোশাক আশাক পরে, আপনার একদম ছেলে নর্মালি আমি যেভাবে চলাফেরা করি ওভাবেই আমি তার বাসার সামনে গেছি। এবং বাসার সামনে যাওয়ার পরে ও আর অনেকগুলো মেয়ে একসাথে আসছে। আসার পর আমি তখন পাশে থেকে ডাক দিলাম, রাইসা এদিকে আসো। ও দেখছি আমি একটা ছেলে, দেখার পর দারোয়ানকে বলতেছে, কী ব্যাপারে ছেলেরা বাসার সামনে বিরক্ত করে দাঁড়ায় থাকে, আপনি কিছু বলেন না? এই বলো তখন রুমে চলে গেল। রুমে যাওয়ার পর আমাকে আরও কল দিচ্ছি, আমার কলই রিসিভ করতেছে না, মানে কলই রিসিভ করে না, কোনোভাবে আমার কল রিসিভ করে না। এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে কী করা যায়। আমি কিন্তু তখন তার জন্য সম্পূর্ণভাবে পাগল হয়ে গেছি, আমার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে, আমি ঘুমাইতে পারি না, মানে আমি ওর জন্য পুরোই পাগল হয়ে গেছি। আমার কথা হচ্ছে আমার ওরে লাগবে। এভাবে আরও 5-6 দিন পরে একদিন আমি ঠিক মেয়েদের পোশাক পরছি, আবারও মেয়েদের পোশাক পরতে একদম মেয়েদের মতো সাজুগুজু করে বোরকা পরে আমি ওর মেসে একদিন রওনা দিছি দুপুরবেলা, যেহেতু ফোন ধরে না। এবং মেসে আমি ওরে পাইছি সব মেয়ের একসাথে। তো ও যেহেতু আর আমার সাথে কথা বলে না, আমাকে ইগনোর করে, বাকি মেয়েগুলো তখন আমাকে ইগনোর করতো, আমার সাথে খুব একটা কথা বলতো না। মেসেজ যাওয়ার পর আমি সবার সাথে খুব ক্লোজ হয়ে কথা বলতেছি, কী ব্যাপার তোমরা কেমন আছো, ভালো আছো, সবার সাথে খুব ভালো করে কথা বলতে একটা পর্যায়ে আমি বললাম, রাইসাকে বললাম যে রাইসা তুমি একটু সাথে পাশে আসো, তোমার সাথে আমার কথা আছে। ও তখন বলে, কী কথা বলেন? আমি একটু জোর করে ওকে বারান্দার দিকে নিয়ে গেলাম, এবং বারান্দার দিকে নিয়ে যাওয়ার পরে আমি তখন যে জিনিসগুলো আমার হাইড করা, আমি যে একটা ছেলে মানুষ, এটা তাকে ওখানে বুঝাইতে শুরু করলাম। আমি আমার বোরকাটা খুললাম, এবং মাথার যে চুলটা ফেক ছিল এটা খোলার পরেই ও তখন একটা চিৎকার দিছে, মানে এত জোরে চিৎকার দিছে, ওর এই চিৎকারের সাথে সাথে আশেপাশে থেকে ওর বান্ধবী সবাই দৌড়ে চলে আসছে। এসে দেখতেছে যে আমার এই অবস্থা, আমি মাথার চুল খোলা, এবং আমি যে একটা ছেলে মানুষ বা ফেক, ওরা বুঝে গেছে। ওরা তখন চিৎকার দিছে সবাই, এবং চিৎকার দেওয়ার সাথে সাথে পাশের যে বিল্ডিং ছিল তারাও কিছুটা বুঝতে পারছে, যেহেতু বারান্দায়, এবং নিচ থেকে দারোয়ানও শুনছে। দারোয়ানে দৌড়ে এসে দরজা ধাক্কানো শুরু করছে, মেয়েগুলো তখন দরজা খুলে দিছে, এবং দারোয়ানে ঢুকেই দেখতে পাইছে যে আমি দাঁড়ায় আছি, এবং আশেপাশের ফ্ল্যাট থেকে অনেক মানুষ আসছে, এবং সেখানে আমাকে গণদোলাই দিয়েছে। এবং গণদোলাই কাকে বলে আমি সেদিন বুঝলাম। আমাকে এমন মারছে, মানে তাদের মায়ের খেতে খেতে আমি জায়গায় অজ্ঞান হয়ে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে। এবং সেন্সলেস হয়ে যাওয়ার পর আমাকে হসপিটালে ভর্তি করায়, এবং হসপিটালে ভর্তি হওয়ার পরে আমি যখন সুস্থ হই, আমি তখন আমার মাকে ফোন করি। আমার মা তখন গ্রাম থেকে এসে আমাকে নিয়ে যায়, মা ছোটো ভাই এসে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে আমি তখন গ্রামে থাকতে শুরু করেছি। কিন্তু আমার ভিতর তখন এই জিনিসটা কাজ করতে শুরু করেছে, যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি রাইসাকে বিয়ে করব। আমি রাইসাকে বিয়ে করেই ছাড়বো, মানে যত যাই হোক আমি ওকে বিয়ে করব, কোনো কথা নাই, আমি ওকেই বিয়ে করব। এরকম করে আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, কীভাবে ওকে পাওয়া যায়, বা কোন চিন্তা ভাবনা করলে পাওয়া যায়। আমি নাম বলতে চাই না, তখনই ওদের বিল্ডিংয়ের একটা লোকের সাথে আমি কন্ট্রাক্ট করি, যে সে লোকটাকে আমি 2 লক্ষ টাকা দিব, 2 লাখ টাকা তার সাথে কন্ট্রাক্ট হয়, যে সে আমাকে রাইসাকে এনে দেবে। তার নামটা আমি বলতে চাই না, সে আমাকে রাইসাকে এনে দেবে, আমি অমুক জায়গায় থাকবো, এখানে সে আমাকে রাইসাকে এনে দিবে, আমি 2 লাখ টাকা দেবো। মানে আমার কথা হচ্ছে আমি রাইসাকে কিডন্যাপ করব। যেহেতু তাকে আমি ভালোবেসে পেলাম না,
তাকে আমি কিডন্যাপ করে নিয়ে যাবো এবং কিডন্যাপ করে তাকে আমি জোর করে বিয়ে করব। তো ওই লোকটার সাথে কথাবার্তা হলো, তার সাথে আমি 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিলাম এবং 1.5 লাখ টাকা হাতে নিয়ে বসে আছি। যে জায়গায় বসে আছি সেম জায়গায় ও তখন রাইসাকে নিয়ে আসছে। ও যেভাবে আসছে এখানে অনেক কাহিনী আছে, ওইটা বললে ওই লোকটার বিপদ হবে, যার জন্য তার নামটা বলতে চাই না। ওই লোকটা কাহিনী টাহিনী করে ওকে নিয়ে আসছে এই জায়গায় এবং আনার পরেই সেখানে আমাকে ধরে বসে আমি যে গাড়ি ছিল গাড়ির মধ্যে জোর করে উঠাই এবং উঠেই সেখানে আমরা রুমালের ভিতরে ওই জিনিসটা আগে ইউজ করে রাখি, ওইটা নাকের কাছে তোকে সেন্সলেস বানাই ফেলি। এটা ডাক্তারের কাছ থেকে নেওয়া একটা জিনিস, সেন্সলেস বানিয়ে আমি ওকে ডিরেক্টলি হচ্ছে আমাদের গ্রামের দিকে নিয়ে চলে যাই। আমাদের গ্রামের দিকে একদম মানে আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা জায়গা আমরা আগেই রেডি করে রাখি, সেখানে নিয়ে আমার আরও কয়েকটা বন্ধুও থাকে এলাকার, সবাই মিলে তখন ওরে আমি রাতের বেলায় শিখে রাখি এবং রাতের বেলা ওর সাথে ওরে আমি ঠিক করি এবং ঠিক করার পরে আমি বললাম মানে রাত্রে যখন প্রায় 9টার মতো বাজে ওরা আমি ঠিক করে বললাম তুমি তোমার পরিবারে ফোন দিবা, তোমার আম্মুরে ফোন দিবা, আব্বুরে ফোন দিবা, তোমার মোবাইল তো বন্ধ, তারা হয়তো টেনশন করতে পারে, তাদেরকে ফোন দাও। আমাকে বলেন আমি কাউকে ফোন দিব না, তুই আমাকে এখানে ধরে আনছিস কেন, এরকম করে বলে। আমি বললাম রাইসা আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে ভালোবাসি বলেই আমি এতটা পাগলামি করতেছি, দেখো আমার তোমাকে অনেক ভালো লাগে, প্লিজ। আমাকে বলি এসব কি পাগলামি, তুমি প্রথমে একটা মেয়ে সাজলা, মেয়ে সেজে আমার সাথে কথাবার্তা বললা, এরপর আমার মেসে গেলে আমার সাথে এগুলো করলা, এখন তুমি এরপর আবার ছেলে সেজে গেলা, তারপর আবার আমাকে মেস থেকে কিডন্যাপ করে নিয়ে আসলা, এসবের মানে কি, তুমি এসব আমার সাথে কেন করতেছো? আমি বললাম রাইসা আমি তোমাকে ভালোবাসি। ও বলে আমি এই ভালোবাসার কপালে লাথি মারি, আমি তোমাকে ভালোবাসি না, তুমি প্লিজ আমাকে যাইতে দাও, তা নয় কিন্তু আমি তোমার নামে মামলা করব। আর তুমি তো জানো যে আমি আমার পরিবারের অনেকেই প্রশাসনিক লেভেলে আছে, আমি কিন্তু তোমার অবস্থা খারাপ করে ফেলবো। তুমিও যাই করো, তুমি আমাকে মেরে ফেলো, আমার নামে মামলা করো, যাই করার তুমি করতে পারো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে আমি তোমাকে পছন্দ করে ভালোবেসে এই জায়গায় আনছি। ও বলে যে না আমি তোমাকে ভালোবাসি না, সুতরাং তুমি আমাকে ছেড়ে দাও। আমি ছাড়লাম না এবং রাতের বেলায় তার ইচ্ছা ছাড়াই, এক কথায় দর্শন বলা চলে, তার সাথে আমার এটা হয়। আমি শারীরিক সম্পর্ক করি এবং করাতে সে প্রচণ্ড রকমের রাগ করে এবং খুবই রাগ করে আমার শরীরের মুখের বিভিন্ন জায়গায় ও মানে মায়ের আঘাত দেয়। তো এখানে আমরা 2টা মেয়েকেও রাখি, মানে 2টা মেয়েকে ভাড়া করে আনি রাইসাকে দেখাশোনা করার জন্য। তো ওই 2টা মেয়ে রাইসাকে দেখাশোনা করতেছে, ঘরের মধ্যে ওকে আটকায় রাখি। যে বাড়িতে ওকে আটকায়, ওই বাড়িটা এরকম একটা বাড়ি, ওই বাড়ির আশেপাশে কোনো বাড়িঘর নাই, ওই বাড়িটা আমি আগেই কন্ট্রাক্ট করে রাখি এবং আমাদের বিভিন্ন ধরনের খারাপ কাজের জন্য বাড়িটা আমরা ব্যবহার করি। এভাবে 2 দিন তাকে আটকায় রাখি এবং 2 দিন তার পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নাই, পরিবারের সাথে তার কোনো কন্ট্রাক্ট নাই এবং আস্তে আস্তে করে বিষয়টা খুব কঠিন আকার ধারণ করতেছে। যেহেতু আমার ওখানে বিল্ডিং আছে, আমি খোঁজখবর নিচ্ছি, ওরে কে উঠে নিয়ে গেছে, এটা নিয়ে প্রশাসনিক লেভেলে চলে যাবে, আইনিভাবে চলে যাবে এবং আইনিভাবে চলে যাবে এটা মনে হওয়ার পরে আমি তখন আমার মাকে বিষয়টা অবগত করলাম। মানে মাকে জানালাম যে মা এই ঘটনা, মেয়েটাকে পছন্দ করে ভালোবাসি, ও রাজি হয় না দেখা আমি ওকে ঢাকা থেকে উঠে নিয়ে আসছি এবং ওই বাড়িতে ওকে আমি লুকিয়ে রাখছি। মা কথাটা শোনা মাত্রে আমার গালে খুব জোরে একটা থাপ্পড় মারলো এবং মাহিরা আমারে বললো যে তুই তো পড়াশোনাও করলি না, কোনো কিছুই করলি না, তোর ছোটো ভাই কত সুন্দর করে পড়াশোনা করে, অথচ তুই ঢাকা থেকে একটা মেয়ের উঠে নিয়ে বাড়িতে এনে লুকিয়ে রাখছিস, এটা কী ধরনের কথা? আমি বললাম মা তুমি মেয়ের বাবা আমারে কল দাও, আসতে বলো। আমার মা বলে তারা যদি আইনি কোনো ঝামেলা করে। আমি বললাম আইনি ঝামেলা করবে না, তুমি মেয়ের বাবা মারে কল দিয়ে আমাদের বাসা আসতে বলো। আমার আম্মা বলে না আমি মেয়ের বাবা মায়ের কাছে এখানে আনতে পারো না, মেয়ের বাবা মায়ের বাসায় যাবো প্রয়োজনে। পরে আমার দাদা, আমি এদিক দিয়ে রাইসার কাছ থেকে রাইসাকে মাইরে ঢেরা রাইসার বাসার ঠিকানা নিয়েছি, রাইসার বাবা মায়ের নাম্বার নিয়েছি। দেন এরপরে আমার দাদা, আমার মা এবং আমাদের গ্রামের আরও 2-3 জন গণ্যমান্য লোক নিয়ে আমার মা তখন ডিরেক্টলি রাইসার বাবার কাছে যায় এবং ওরা তো খুবই মেয়েহারা, খুব কঠিন অবস্থা। আমি আমার সাথে ফোনে কথা বলি এবং আমার মা এবং আমার দাদা এবং আমার এলাকার মানুষরা কী করে রাইসার বাবা মাকে কনভিন্স করে ফেলে, তাদেরকে ঠিক করে ফেলে, তারা ঠিক হয়ে যায় এবং ঠিক হয়ে যাওয়ার পরে তাদেরকে নিয়ে আমার মা বাবা তখন হচ্ছে গ্রামে চলে আসে, ডিরেক্টলি গ্রামে চলে আসে। আমার বাড়িতে এসে আমাকে বলতেছে তুই তাড়াতাড়ি রাইসাকে নিয়ে আয়, ওর বাপ মাকে দেখবে, তারা তাদের মেয়ে দেখার জন্য আসে, তাই বাবা আমাকে নিয়ে আয়। পরে আমি রাইসাকে বললাম যে রাইসা তোমার বাবা মা আসছে, আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব, কিন্তু আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি যদি চাও তোমার বাবা মায়ের সাথে চলে গিয়ে আমার নামে মামলা দিতে পারো, যদি তুমি মামলা দিতে চাও তাহলে মামলা দিতে পারো, যেহেতু আমি তোমাকে দর্শন করেছি আমার নামে মামলা হবে, তুমি চাইলে আমার নামে মামলা দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আর আমি যাই করেছি এতক্ষণ, যত যাই করেছি আমি সব তোমাকে ভালোবেসে করেছি, তোমাকে পাওয়ার জন্য, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, আর কিছুই না। আমি তখন কান্না করতেছি, মানে অজরে আমার চোখের পানিগুলো পড়তেছে। ও তখন আমাকে জড়ায় ধরে, এই প্রথম আমাকে জড়ায় ধরে আমার চোখের পানিগুলো মুছে দেয়, আমাকে বলে জানো জোর করে কোনো কিছুই পাওয়া যায় না,
তুমি এতদিন আমার উপরে জোর করেছো, তাই আমি তোমাকে সব কিছু দিতে চাই নাই, কিন্তু এখন তোমার চোখের পানি দেখে মনে হচ্ছে যে না, তুমি আসলে আমাকে ভালোবাসো। যেহেতু এরকম করে কান্নাই করতেছো আর ভালোই বাসতেছো, তো ঠিক আছে, আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে চলো, আমি তোমাকে বিয়ে করব। আমার বাবা মাকে নিয়ে আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম, তুমি আমাকে তোমার বাবা মায়ের কাছে গিয়ে ছেড়ে দিবে না তো? ও বলে, আমার উপরে এই বিশ্বাসটুকুন রাখো, আমি তোমাকে বিয়ে করব। আমি জানি যে ওর বাবা মায়ের কাছে গেলেও চেঞ্জ হয়ে যাবে, শুধু ওর বাবা মায়ের কাছে যাওয়ার জন্য হয়তো এই ভূমিকায় অভিনয় করতেছে। ওর বাবা মায়ের কাছে গেলে ও চেঞ্জ হয়ে যাবে, অথচ আমার নামে মামলাও দেবে। তো সব কিছু মেনে নিয়ে চিন্তা করলাম যে যা আছে ভাগ্যে তাই হবে, এইসব বিষয় নিয়ে আর চিন্তা করে লাভ নেই, আমি ওকে ওর বাবা মায়ের কাছে নিয়ে যাই। পরে আমি ওকে ওর বাবা মায়ের কাছে নিয়ে গেলাম। ওর বাবা মায়ের কাছে গেল, যাওয়ার পরে ওর বাবা মা তো ওকে দেখে জড়ায় ধরে চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করছে। অবাক হয়ে গেলাম এটা শুনে। ওর বাবা মাকে বলতেছে যে আমি ওকে ভালোবেসে আমি ওর সাথে পালিয়ে আসছি। এটা ওর বাবা মা ওকে বলে, আর ওর বাবা মা ওকে বলতেছে, কি বলিস তুই এই ছেলেকে ভালোবেসে তার সাথে পালিয়ে আসছিস? আর এই ছেলের বাবা মা যে বললো তাদের ছেলে নাকি তোকে কিডন্যাপ করে নিয়ে আসছে। ও তখন বলে যে না, আমি ওনাদেরকে যেটা শিখিয়ে দিয়েছি ওনারা তোমাকে সেটাই বলছে, আসলে মূলত আমাকে ভালোবাসি, এই জন্য ওর সাথে পালিয়ে আসছে। আমার মা, আমার দাদা তখন অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে, আর ওইটা বলে কি, এটা কীভাবে সম্ভব? পরে সেখানেই সেই রাতের মধ্যে রাইসার সাথে আমার বিয়ে হয়। রাইসার বাবা মায়ের সাক্ষী ছিল এবং সেখানে গ্রামের হুজুর ডেকে আমার বিবাহ সম্পূর্ণ হয় এবং আমাদের বাড়ির ভিতরেই এই প্রথম রাইসার সাথে আমার বাসর হয়। বাসর কাটে সারা রাত এবং বাসরের পরের দিন সকালবেলা রাইসার বাবা মা রাইসাকে নিয়ে ঢাকায় চলে যায়। তারই সপ্তাহখানিক পরে তখন পারিবারিকভাবে অনুষ্ঠান করা হয় এবং সেই অনুষ্ঠানে মোটামুটি খুব জাঁকজমট করে আনন্দ ফুর্তির মাধ্যমে আমাদের বিয়েটা হয় এবং এত জমকাল অনুষ্ঠান হয় বলার মতো না। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং আমার বাবার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইভেন আমার বাবাও আমার বিয়েতে প্রেজেন্ট হয়। বাবা কানাডা থেকে চলে আসে, এসে বিয়েতে প্রেজেন্ট হয়। এরপরে রাইসা আর আমার খুব সুন্দর একটা সংসার শুরু হয়। তো আমি তখন রাইসাকে নিয়ে, রাইসা যেহেতু পড়াশোনা করতো, ওর মেসে মেসে থেকে পড়তো, তো ওর তো ইউনিভার্সিটি আমাদের যে বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের পাশেই। তো আমি তখন ওরে নিয়ে আমাদের যে ফ্ল্যাটটা ছিল, যে ফ্ল্যাটে আমাদের পারিবারিক লোকজন রাখার জন্য বরাদ্দ রাখা, ওই ফ্ল্যাটে আমি তখন রাইসাকে নিয়ে থাকতে শুরু করি। তো সেখানে যত রকমের জিনিসপত্র, ফার্নিচার যা উঠানো দরকার, আমি সব ফার্নিচার সব কিছু খুব সুন্দর করে উঠে ওইখানে আমি রাইসাকে নিয়ে থাকতেছে। ও ইউনিভার্সিটিতে যাচ্ছে আসতেছে, ও সমস্ত বান্ধবীর সাথে ওর খুব ভালো সম্পর্ক, সবার সাথে মিশে টিশে দুষ্টমি করে। মাঝে মাঝে মেয়েদের ওই মেসে গিয়েও অনেকক্ষণ থাকে, আবার আমার কাছেও আসে। এইভাবে প্রায় আমাদের 4 মাসের মতো সম্পর্ক হয়, বিবাহিক জীবন কাটে। 4 মাস পরে ও আমাকে বলতেছে যে নীরব, তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাগ করবা? আমি বললাম যে না রাগ করবা না। আমাকে বলা, আমার না বাসাটার মধ্যে কেমন জানি বোরিং লাগে, ভালো লাগে না। আমি যে মেসে থাকতাম ওই মেসে আমার একটা ঘনিষ্ঠ বান্ধবী আছে, নাম হচ্ছে রোষার আমি সবসময় একসাথে ঘুমাইতাম, ওর সাথে আমার খুব ক্লোজ একটা সম্পর্ক। আমি যদি রোষাকে নিয়ে এই বাসায় থাকি তাহলে কি তোমার কোনো সমস্যা আছে? তাই আমি তখন চিন্তা করলাম, ও তো বাসার মধ্যে সবসময় একা থাকে এবং ওর বাবা মা কেউই থাকে না। একটা মেয়ে সবসময় মেসে তার বান্ধবীদের সাথে থাকতো আজকে দীর্ঘ কয়েক বছর জুড়ে। তো এখন হঠাৎ করে যদি আমার বাসায় চলে আসে, আমার বাসায় আমি তাকে একা একা রেখে দিই, তো তার কাছে হয়তো খারাপ লাগতেছে। সেই মর্মে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে তুমি নিয়ে আসো। আমি ওকে তখন অনুমতি দিলাম এবং অনুমতি দেওয়ার পরে ও তখন মেস থেকে ওর বান্ধবী রোষাকে আমার বাসায় নিয়ে আসলো। তো রোষা মেয়েটা তখন আমার বাসায় থাকতেছে, আমার তো কোনো সমস্যা নাই, আমাদের বাসায় থাকতেছে, খাওয়া দাওয়া করতেছে এবং পড়াশোনা করতেছে। রোষার সাথেও একসাথে ইউনিভার্সিটিতে যাচ্ছে, আবার ইউনিভার্সিটিতে আসতেছে, দুজনে খুব ক্লোজ সম্পর্ক। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ও রোষার মাঝে মাঝে রাতের বেলায় বলতো আমার ভালো লাগে না, আমি একটু রোষার সাথে গিয়ে ঘুমাই। তাই বললাম ঠিক আছে যাও। ও তখন রোষার সাথে চলে যেত। এভাবে প্রায় অনেক সময় চলে যেত। যেতে যেতে একটা সময় ও হঠাৎ করে প্রেগনেন্ট হয়, বেবি কনসেপ্ট করে। তো বেবিটা কনসেপ্ট করার পর আমি তখন বললাম একটা কাজ করো। আমাকে বলে যে আমার সামনে পরীক্ষা, অনার্স ফাইনাল পরীক্ষা, আমি বেবিটা নষ্ট করে ফেলবো, কারণ বেবি থাকলে আমি পরীক্ষা দিতে পারবো না এবং পড়াশোনা করতে পারবো না। আমি তখন বললাম বেবিটা হয়ে যাক, তোমার তো আসলে পড়াশোনা করাটাই তো ইম্পর্টেন্ট না, এবং আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত্যন্ত ভালো, এখন তোমাকে পড়াশোনা করতে হবে এরকম তো কোনো কথা নাই। তুমি বেবিটা তুমি দুনিয়াতে আনো এবং পড়াশোনার প্রয়োজনে তুমি 1 বছর ড্রপ দিবে, এমন তো না যে তোমাকে পড়াশোনা শেষ করে চাকরিতে জয়েন করতে হবে, বিষয়টা তো এরকম কিছু না। তুমি 1 বছর ড্রপ দাও, এটা বলি। এখন ড্রপ দেওয়ার কথা বলাতে ও খুব রেগে যায় আমার উপরে। হ্যাঁ, আমি কেন ড্রপ দিব? আমি পড়াশোনা করতেছি ড্রপ দেওয়ার জন্য? এইভাবে চিল্লাফিল্লা করে ও তখন বেবিটা নষ্ট করে ফেলে, একদম সম্পূর্ণ নিজের ইচ্ছায় বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। এবং এই বেবিটা নষ্ট করার পরে আমার উপর ওর উপরে আমার খুব রাগ উঠে যায় যে কাজটা ও কেন করলো। ও তো আসলে আমার কোনো কথাই শোনে না। আমি ওকে করতে বলি একটা, ও করে আরেকটা। আমি যাই এক পথে, ও যায় আরেক পথে।
আমাদের দুজনের মাঝে তো আসলেই কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, কোনো বোঝাপড়া নাই। খুব রেগে যাই আমি ওর উপরে। এই বেবিটা নষ্ট করাতে আমি খুবই কষ্ট পাই, এবং কষ্ট পাই আমি ওর সাথে রাগ করে খুব একটা কথা বলি না, ওর সাথে ঘুমাইও না। ও তখন কী করে, একদম প্রতিটা রাতে হচ্ছে ওর বান্ধবী রোষার সাথে ঘুমায়, রোষার সাথেই থাকে, ওর সাথেই ঘুমায়, ওর সাথেই খাওয়া দাওয়া করে, ওর সাথেই সব কিছু। এইভাবে প্রায় পুরো 1টা মাসের মতো কেটে যায়। বাবুটা নষ্ট করার পরে 1টা মাস ও আমার কাছেও আসতো না। 1 মাস পরে আমি ওরে বলি যে, তুমি একটা কাজ করে রাইসা, এটা কেমন কথা, তুমি তোমার বান্ধবীর সাথে সবসময় ঘুমাও, আমি একটা বিবাহিত ছেলে, আমার সাথে থাকো না, এটা কী ধরনের কথা, তুমি আমার কাছে আসো। ও বলে না, আমি তোমার সাথে থাকবো না, আমার তোমার সাথে থাকতে ভালো লাগে না, আমার রোষার সাথে থাকতে ভালো লাগে। মানে এবার আমি আস্তে আস্তে করে বুঝতে পারি যে ও আসলে আমার কাছ থেকে একটা স্পেস নিয়ে নিচ্ছে, মানে আমার কাছ থেকে দূরে সরার জন্য একটা দারুণ স্পেস নিয়ে নিচ্ছে। ও রোষার কাছেই থাকবে, আমার কাছে থাকবে না। তো এটা রোষার সাথে ও কী করে, মানে কেন আমার কাছে আসতে চায় না, সারা রাতে রোষার সাথে ঘুমায়। এই জিনিসগুলো আমি সবসময় ওরে অনুরোধ করি যে এটা কী ধরনের কথা। আর ইভেন আমার আব্বা মা আমাদের আমার বাবা মা আমাদের বাসায় আসার পরেও তখন একইভাবে খাওয়া দাওয়া করে রোষার সাথে রুমে ঢুকে দরজা লাগাই দেয়। এরপর আমি ওরে ডাকি, এই রাইসা দরজা খোলো, দরজা খোলো। ও দরজা খোলে না, ভিতর থেকে আমাকে ফোন করে বলে যে আমি ওর সাথে ঘুমাইছি, তুমি আমাকে ডিস্টার্ব করো না প্লিজ, তুমি চলে যাও। তা আমার আব্বা আম্মা বলে, এটা কী ধরনের কথা, আর এই মেয়েকে তুই এই বাসা আনলি কেন, বাইরের একটা মেয়ে তোর বউর সাথে থাকে কেন, আর বাইরের একটা মেয়ে ঘরে থাকলে তো বউর উপরে অনুভূতি আসে না, তুই এটা রাখলি কেন। আম্মু তখন আমার সাথে দুর্ব্যবহার করতেছে যে আমি এই রোষা মেয়েটাকে কেন এই ঘরে জায়গা দিলাম, আমার বাসায় রোষাকে আমি কেন আনলাম। কিন্তু আমি তো রোষাকে এনেছিলাম শুধুমাত্র রাইসার জন্য, যে রাইসার সাথে যদি রোষা থাকে তাইলে 2টা বান্ধবী একসাথে থাকবে, দুজনের মন মানসিকতা ভালো থাকবে, দুজনে খুব আনন্দ ফুর্তি করবে, এটা মনে করছিলাম। কিন্তু আমি তো বুঝতে পারিনি যে রোষাকে আনার পরে রাইসার এই ধরনের সমস্যাগুলো হবে। দেখুন নিজের মধ্যে বারবার প্রশ্ন জাগতেছে যে ঘটনা কী, কেন ও আমার সাথে থাকতে চায় না, আমার ঘরে আসতে চায় না, আমার রুমে থাকতে চায় না। এই বিষয়গুলো প্রতিটা মুহূর্তে আমাকে প্রচণ্ড রকমের টেনশন দিচ্ছিল, খুব ডিপ্রেশনে পড়ে যাই। এবং ডিপ্রেশনের এক পর্যায়ে কেন ও আমার সাথে থাকে না এই বিষয়টা জানার জন্য আমি এক ধরনের একটা পকেট ক্যামেরা কিনে আনি, যেটা আকারে খুবই ছোট পকেট ক্যামেরা। এবং রোষা যে ঘরে থাকে আমি তখন গোপনে ওই রোষার ঘরের ভিতরে এই পকেট ক্যামেরাটা আমি ফিট করে দিয়ে চলে আসি। এটা আসলে দেখা যায় না, খুবই নর্মালি একটু কোথাও একটু অন্ধকার একটা জায়গার মধ্যে রেখে দিলে পুরোটা ঘর দেখা যায়। তা আমি ওই ক্যামেরাটা এনে ওই রুমের মধ্যে লাগাই দিই, এবং লাগাই দেওয়ার পরে আমি মোবাইল দিয়ে এটা কানেকশন নিই। নেওয়ার পরে রাইসা, আমি জানি রাইসা ওর সাথেই ঘুমাবে, খাওয়া দাওয়া করে রাইসা তখন চলে গেল রোষার রুমে। এবং চলে যাওয়ার পরে আমি তখন ক্যামেরা অন করলাম। ক্যামেরা অন করার পরে যে কেন ও ওই রুমে ঘুমায়, তাদের প্ল্যানিংটাকে তারা কী করে এটা দেখার জন্য। তা আমি আমার ক্যামেরা অন করার পরে যেটা দেখতে পেলাম ওই রুমের ভিতরে, এটা আসলে বলার মতো না। তখন আমি চিন্তা করলাম যে তাহলে ও এই জন্য ওই রুমে থাকে, কিন্তু আমি একটা পুরুষ, ও পুরুষের কাছে না থেকে একটা নারীর সাথে থাকবো, নারীর সাথে এই ধরনের কাজগুলোও করে, এটা কী ধরনের কথা। এভাবে 1 দিন 2 দিন কেটে গেল। তারপর একদিন আমি ওরা জিজ্ঞেস করলাম যে রাইসা, আমি ওই দিন সিসি ক্যামেরা লাগাইছিলাম তোমার রুমে, সত্যটাই বললাম যে এমনি আমি দেখলাম যে তুমি তোমার বান্ধবীর সাথে এই কাজগুলো করো, এটা কি। ও তো রাগ হওয়ার কথা, ও রাগ না হয়ে হেসে আমাকে বলতেছে মজা পাইছো দেখা। আমি তখন বললাম না, দেখা মজা পাবো বলতে এটা কী ধরনের কথা, একটা নারী হয়ে আরেকটা নারীর সাথে এই ধরনের কাজে লিপ্ত হচ্ছ, এটা কোন ধরনের, তো হতে পারে না। আমাকে বলতেছে না, তোমার সমস্যা কী। আমি বললাম আমার সমস্যা কি, তুমি আমার বউ না। ও বলে হ্যাঁ বউ, তাতে কী হয়েছে। আমি বললাম রাইসা, আমি বুঝতেছি না যে তুমি রোষার সাথে কেন এই ধরনের কাজ করবা, আমি তো তোমার স্বামী, তুমি আমার সাথে করবা। আমাকে বলে তোমাকে আমি অনেক আগেই বলেছিলাম, তোমাকে আমি অনেক আগে একদিন ফোনে বলেছিলাম যে আমার ছেলেদের থেকেও মেয়েদেরকে বেশি ভালো লাগে, আমার ছেলেদেরকে ভালো লাগে না, আমি তোকে এটা বলেছিলাম। তো এরপরে তুমি আমাকে প্লিজ জ্বালাইও না। এভাবে আমি প্রতিটা দিনে ওর কাছে অনুরোধ করি যে তুমি রোষার সাথে ঘুমায়ও না, তুমি রাইসা প্লিজ আমার সাথে চলে আসো। এবং রোষাকেও বলি যে রোষা তুমি রাইসাকে নিয়ে ঘুমাও কেন, ওকে বলো আমার সাথে এসে ঘুমানোর জন্য। রোষা অনেকবার বলে, আমার সামনে রাইসাকে বলে যে রাইসা তুই আমার সাথে ঘুমাবি কেন, তোর হাজব্যান্ড আছে না, তোর হাজব্যান্ডের সাথে ঘুমা যা। কিন্তু ওই রাইসা ঘুরে ফিরে একটাই কথা যে আমার সাথে ঘুমাবে না, ও রোষার সাথেই ঘুমাবে। বারবার রোষার কাছে চলে যায়, ওর সাথেই ঘুমায়। এরকম করতে করতে আরও অনেকগুলো দিন কেটে গেল। আমি কোনোভাবে ওরে আমার কাছে আনতে পারতেছি না, আমার সাথে শোয়াইতে পারতেছি না, আমার কাছে আসেই না। একটা সময় প্রচণ্ড রাগ উঠে গেল। রাগ উঠে যাওয়ার পরে আমি একদিন ওর রুমের মধ্যে আটকাই ফেললাম, দরজা আটকালাম। ও বলো ও আজকে আবার জোর করবা, তো ঠিক আছে জোর করে যা যা করার করে তো, আমি চলে যাই, আমি রোষার সাথে ঘুমাবো, আমি তোমার সাথে ঘুমাবো না। আমি বললাম তুমি কী করলে আমার সাথে ঘুমাবা। ও বলে তুমি একটা মেয়ে হয়ে যাও, রোষা যেরকম একটা মেয়ে, তুমি এরকম একটা মেয়ে হয়ে যাও, তাহলে আমি তোমার সাথে ঘুমাবো।
আমি বললাম, আমার তো সবই মেয়ের মতো। আমার চাল চলন, আচার আচরণ, কথাবার্তা এবং আমার লুকিং, আমাকে দেখতে সবই তো মেয়েদের মতোই লাগে। ও বলে, হ্যাঁ, তোমার মাঝে একটা জিনিস আছে যেটা পুরুষের মতো মনে হয়, এটাও শেষ করে ফেলো, ওইটাও না থাকুক, তাহলে আমি তোমাকে বিয়ে করব, তাহলে আমি তোমার সাথে থাকবো। আমি বললাম, মানে তুমি চাচ্ছ আমি আমার যৌন শক্তি নষ্ট করে দিই? তাই সেটাই তো। বলে, হ্যাঁ, আমি সেটাই চাই। তুমি এটা করতে পারবা? যদি এটা তুমি করতে পারো তাহলে আমি তোমার সাথে থাকবো, আমি আর ওর সাথে থাকবো না। আমি কোনো পুরুষের সাথে ঘুমাইতে ইচ্ছা করে না, তখন আমি তোমাকে মেয়ে মনে করে তোমাকে 3 পিস পরাবো, মেয়েদের ড্রেস তোমাকে পরাবো, এরপর তোমার সাথে ঘুমাবো, অন্যথা আমি ঘুমাবো না। আমি চিন্তা করলাম যে মানে আমি তো আগেই বলেছিলাম যে আমি খুব রাগী একটা ছেলে ছিলাম, দুর্দান্ত রাগী, মানে খুবই রাগী। তো রাগী হওয়ার পর আমি চিন্তা করলাম যে ধরো আমি আমার যৌন শক্তিটাকে নষ্ট করে ফেলবো, তাও আমার বউ আমার সাথে থাকুক, আমি জানি না যে ওই সময় রাগের মাথায় আমি এই সিদ্ধান্তটা কেন নিলাম। আমি খুব বেশি রাগী ছিলাম এবং রাগী থাকার কারণে আমি তখন আর মানে হিতাহিত জ্ঞান আমার ভিতরে ছিল না। আমি তখন বললাম যে ঠিক আছে, এটাই করবো। আমি একটা ডাক্তারের সাথে কন্ট্রাক্ট করি, কিন্তু তিনি রাজি হয় না। তাকে অনেকগুলো টাকা অফার করার পরে 3টে ইঞ্জেকশন তিনি আমাকে দিবে। তিনি বলে, একটা দিলে 6 মাসের জন্য আপনার ভিতরে কোনো পুরুষের কোনো রকমের কোনো কিছুই থাকবে না, বিকজ যারা এটা আমরা শুধুমাত্র দিয়ে থাকি যারা যুদ্ধে যায়, ধরেন 2 মাস 3 মাসের জন্য বনের ভিতরে যুদ্ধে চলে যায়, তাদের জন্য এই জিনিসটা আমরা ব্যবহার করি, কিন্তু অন্যথা আমি দিই না। পরে আমি তাদেরকে বলে টোলে খুবভাবে এক ধরনের একটা ইঞ্জেকশন আমি ব্যবহার করি, এবং একটা না 3টে ইঞ্জেকশন তিনি দিতে চায় না। তিনি বলে যে এরকমও হতে পারে যে আপনার ভিতরে হয়তো আর কখনোই যৌন শক্তিটা আসবে না, এটা কিন্তু চিরতরেই নষ্ট হয়ে যাবে, এটার কখনোই আসবে না। আমি না আসুক, এটা কখনোই না আসুক, সমস্যা নেই, কিন্তু আপনি আমার সাথে এটা করেন। এবং আমি এই জিনিসটা রাইসাকে সামনে রেখেই করি, এবং রাইসাও একটাবারের জন্য নিষেধ করে না, মানা করে না যে না তুমি এটা করো না, বা আমি এটা বলেছি এমনিই বলেছি, এটা করার প্রয়োজন নেই। ও তখন খুব হাসো, বলে ঠিক আছে। এবং একইভাবে আমি ডাক্তারের কাছ থেকে ইঞ্জেকশনগুলো নেওয়ার পরে ও তখন আমার সাথে থাকতে শুরু করে। মানে আর ওর ওষার সাথে থাকে না, আমার সাথেই থাকে। কিন্তু আমার সাথে থাকলে ওর সাথে আমার যে সম্পর্কটা হওয়ার কথা, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেটা তো আর মোটেই না। এবং যেগুলো হচ্ছে এগুলো হাস্যকর বিষয় ছাড়া, দুষ্টুমি ছাড়া আর কিছুই না। শুধুমাত্র বলা যায় যে হাস্যকর বিষয়, মানে হাসির তামাশার কথাবার্তা। একটাবার যে ও নিজে রোষাকে রুম থেকে বিদায় করে দিল, যে রোষা তুই চলে যা, তুই আমার এখানে থাকা লাগবে না। কারণ রোষা তখন অনার্স শেষ করে ফেলো, অনার্স ফাইনাল পরীক্ষা হয়ে যায়, রোষাও চাকরির জন্য অন্য কোথাও অ্যাপ্লিকেশন করো, ওখানে চাকরিও যে চলে যায়, এবং আমার সাথে এভাবে থাকতেছে। এভাবে দীর্ঘ 1 বছরের মতো আমার সাথে থাকে, বাট আমার কোনো সন্তানাদি হয় না। আমার বাবা মা তো বারবার বলতেছে সন্তান হচ্ছে না কেন, সন্তান কেন হয় না, মানে সন্তান তো হওয়া দরকার। এই নিয়ে আমার বাবা মা তখন খুবভাবে আমার উপরে মানে চেতে যায়, মানে খুব খারাপ ব্যবহার করে, সন্তান হচ্ছে না কেন। এইভাবে প্রায় 2 বছর কেটে যায়। 2 বছর কেটে যাওয়ার পরে হঠাৎ করে এবার রাইসের ভিতরে একটা পরিবর্তন কাজ করতে শুরু করে। মানে ও পরিবর্তন হয়ে যায়, পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয়ে আমাকে বলে আমার বেবি লাগবে, আমার সংসার লাগবে, আমার বেবি লাগবে, সবাই বেবি নিয়ে কোলে নিয়ে ঘুরে, সবার বেবি আসে, আমারও বেবি লাগবে। আমি তখন বললাম, রাইস, এটা কীভাবে সম্ভব? তুমি তো আমাকে এই ধরনের কাজগুলো করছো আমার সাথে, তো সেখানে তো আমার আসলে বেবি হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাকে বলে, না, আমার বেবি লাগবে, তুমি ডাক্তারের সাথে আলোচনা করো, তুমি নিজেকে ঠিক করে নাও। আমি বললাম, এটা কীভাবে সম্ভব? এটা তো সম্ভব না। বলে, না। ও তখন আমাকে ডাক্তারদের কাছে নিতে শুরু করে, এবং বাংলাদেশে অনেকগুলো চিকিৎসকের কাছে নিয়ে যায়, ওষুধ খাওয়ায়, মেডিসিন খাওয়ায়, কিন্তু এতে আসলে খুব বেশি একটা কাজ আমার হয় না। এবং বেশি একটা কাজ না হওয়ার পরে ও তখন সিদ্ধান্ত নিল যে আমাকে দেশের বাইরে, দ্যাট মিনস ইন্ডিয়াতে নিয়ে যাবে। এবং একইভাবে ও তখন আমাকে মেডিকেল ভিসা ইন্ডিয়াতে নিয়ে যায়, ও নিজেও সাথে যায়। এবং ইন্ডিয়ার ডাক্তারের ওষুধ খাওয়ার পরে মোটামুটি একটুখানি আমার ভিতরে এই শক্তিটা আসে, একটু আসে, কিন্তু জাস্ট এটা ক্ষণিকের জন্য, হয়তো 2 মিনিট, খুব বেশি হলে 2 মিনিট, 1 মিনিটের জন্য। তো দেখা যায় আমি আসলে ওভাবে কোনো কিছুই আমার হয় না, এবং তারপরও তার সাথে আমার 1 বছরের সংসার হয়, সেখানেও কোনো বেবি হয় না। প্রায় 3 বছর হয়ে যায়, এবং বাবা মা বারবারই একটা কথা বলতেছে, রাইসাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার জন্য, অন্য কাউকে বিয়ে করলে আমার বাচ্চা কাচ্চা হবে। কিন্তু আমার বাবা মা তো আসলে বুঝতেছে না যে আমার বেবি হচ্ছে না কেন, আমার বেবি কেন হয় না। আমি তো এটা আমার বাবা মাকে বুঝাইতে পারি না। বারবার একটা কথাই বলে যে বেবি হচ্ছে না কেন, বেবি হচ্ছে না কেন, বেবি হবে না কেন, এইভাবে আমার সাথে খারাপ ব্যবহার করে আমার বাবা মা। কিন্তু আমি তো জানি কেন অ্যাকচুয়ালি আমার বেবি হয় না। শেষ পর্যন্ত আমার বাচ্চা হয় না দেখা 3.5 বছরের মাথায় রাইস আমাকে ডিভোর্স করে দেয়। এবং ডিভোর্স করে দিয়ে ও বলে, আমি একটা হিজড়ার সাথে থাকবো কেন, ও তো একটা হিজড়া। এরকম করে তো আর ডিভোর্সে যে জিনিসগুলো উল্লেখ করতে হয়, লিখতে হয়, হাজব্যান্ডের কী সমস্যা, কেন আপনি আপনার হাজব্যান্ডকে ছেড়ে দিচ্ছেন, তো কেন ছেড়ে দিচ্ছেন, এই জিনিসগুলো লিখতে গিয়েও তখন এই জিনিসগুলো লেখে যে আমার এই সমস্যা আছে, আমার এই সমস্যার জন্য আমার সাথে সংসার করবেন। এবং সেখানে খুব স্পষ্টভাবেও লিখে দেয়
যে আমার এই শারীরিক সমস্যা আছে, বিশেষ নয় আমি ডাক্তার দেখাইতাম, এবং সে যে ডাক্তার দেখিয়েছে সে ডাক্তারের রিপোর্টগুলো পর্যন্ত এখানে দিয়েও খুব সুন্দরভাবে আমাকে ডিভোর্স করে দেয়। তো অবাক করা বিষয় হচ্ছে আমি যে আমার শরীরের এত বড় ক্ষতিটা করলাম, এটা কার কারণে করলাম? এটা তো আমি তার জন্যই করলাম, ওর ভালোর জন্য। ও ঠিক যেমন করে চেয়েছে আমি ঠিক তেমন করেই করেছি। ওর কষ্ট হবে জেনে আমি আমার জীবনটাকে নষ্ট করেছি, কিন্তু সেই মানুষটাই তখন আমাকে ছেড়ে চলে গেল। আমাকে ছেড়ে যখন চলে গেল আমি শুধু ওকে ফোন দিয়ে আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না, খুব কান্নাকাটি করলাম যে রাইসা, আমি একটা পুরুষ মানুষ ছিলাম, আল্লাহ আমাকে পুরুষত্ব দিয়েছে, আমি হিজড়া না, কিন্তু তোমার জন্য আমি হিজড়া হতে বাধ্য হলাম। এরপর আমাকে হিজড়া উপাধি দিয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলা, একটা বার কি তোমার মনটা কাঁদলো না বা তোমার খারাপ লাগলো না? ও তখন বলে, তখন আমার যেমন চাইতে ইচ্ছে হয়েছিল তখন তুমি তেমন ছিলা, এখন আবার একটু ভিন্ন রকম চাইতে ইচ্ছে হচ্ছে, এখন তুমি হতে পারো না কেন? আমি বললাম রাইসা, আমি তো একটা মানুষ, আমি তো বানানো কোনো খেলার পুতুল নয় যে তুমি কাদামাটি দিয়ে পুতুল বানাইলা, আবার ওই পুতুলটাকে ভেঙে তুমি ফুটবল বানাই ফেললা, আবার ওই ফুটবলটাকে ভেঙে তুমি প্লেন বানাই ফেললা। বিষয়টা তো এরকম না, আমি তো মানুষ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি চাইলে মেল হতে পারি না, আমি চাইলে ফিমেল হতে পারি না, এবং এটা আমার দ্বারা সম্ভব না। এটা তুমি কিভাবে করলো? আমাকে বলে যে যা কইছি তা, আমার এখন আর তোমার ভালো লাগে না, এবং ছেড়ে দিয়ে ও তখন পরে বিয়ে করে ফেলে। খুব বেশি না, প্রায় 2 মাসের মাথায় ও বিয়ে করে ফেলে ওর ইউনিভার্সিটি আর একটা ছেলেকে। আমার তখন কিছুই করার ছিল না, আমি যে কারো কাছে বলবো এটা বলার মতো তো কোনো ভাষা নাই। আমি কার কাছে বলবো, কিভাবে বলবো? না আমার বাবা মাকে বলতে পারি, না বাইরের কোনো লোকদেরকে বলতে পারি। আমার ভিতরে যতটুকু শক্তি আছে অতটুকু আসলে একটা স্ত্রীকে কন্ট্রোল করার মতো বা একটি স্ত্রীর সাথে থাকার মতো শারীরিক শক্তি আমার নাই। এরপরে রাইসা চলে গেল, রাইসার বিয়ে হয়ে গেল, আমি পুনরায় এই নেশা করতেছি, পথে পথে ঘুরতেছি, আমার জীবনটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল, পরিপূর্ণভাবে নষ্ট হয়ে গেল। আমি নিজেকে ঠিক রাখতে পারতেছি না। একটা পর্যায়ে আমার বাবা মা মরার উপরে খাড়ার মতো আমাকে প্রেশার দিল, তুই আবার বিয়ে কর, এ বউ চলে গেছে তো কী হয়েছে, তুই আবার বিয়ে কর। আমি আমার মারে কেমনে বলি সন্তান হয়েছে, মা গো আমার তো এই জিনিসটা নাই, এবং এই জিনিস ছাড়া একটা ছেলের কাছে তো একটা মেয়ে থাকে না। কিন্তু কোনোভাবে আমি আমার মাকে বিশ্বাস করে দেবে, আমার মাকে কোনোভাবেই বুঝাইতে পারি না যে মা একটু বুঝতে চেষ্টা করো, তুমি অনুরোধ করে তুমি একটু স্টপ করো, কিন্তু কোনোভাবে আমার মা স্টপ করে না। মাকে আমি কোনোভাবেই ঠিক করতে পারি না, মা আমার কথাই শোনে না, সে আমাকে বিয়ে করিয়ে ছাড়বে। আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে বলেই দিছি যে মা আমার শারীরিক অক্ষমতা, তুমি আমাকে বিয়ে করাইও না। আমার মা তখন আমাকে কোন হারবালের ডাক্তারের কাছে নিয়ে যায়, ওই হারবাল ডাক্তার আমাকে এটা ওইটা দেখে আমার মাকে রিপোর্ট দেয় যে না আপনার ছেলে ঠিক আছে, বিয়ে করে বউ রাখার মতো শারীরিক শক্তি ওর আছে, আপনি এটা নিয়ে চিন্তা করেন, আপনাকে বিয়ে করান। শুরু হলো নতুন করে আমার আবারও বিয়ের বাধ্য। আমি কোনোভাবে আমার পরিবারকে বুঝাতে পারলাম না যে না এটা কইরো না, এটা কইরো না, কিন্তু পরিবার আমাকে আবারও নতুন করে বিয়ে করলো। এবার আমার ঘরে বউ সেজে আসলো জেরিন নামের এক মেয়ে। জেরিন নামের এক মেয়ে আমার ঘরে বউ সেজে আসলো। তার সাথে যখন বাসর ঘরে ঢুকলাম, আমার লজ্জায় আমার মন চাচ্ছিল যে আমি ফাঁসি দিয়ে মরে যাই, এতটা খারাপ লাগতেছিল। এবং মেয়েটা নতুন বউ হওয়ার পরে আমার সাথে বাসর ঘরে খুব দুর্ব্যবহার করে, চিৎকার করে কাঁদে যে আপনি আমার জীবনটা কেন নষ্ট করলেন, আপনি আমাকে বিয়েটা কেন করলেন, আপনি কেন আগে বলেন না যে আপনার এই ধরনের সমস্যা আছে। আমি তখন বললাম ডাক্তার কাছে গেলে হয়তো ঠিক হয়ে যাবে। ও তখন বলে যে এই ধরনের সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয় না। বিয়ের 2 দিন পরেই শুরু হলো ডাক্তারের কাছে যাওয়া। আমি তো জানি, আমি তো ইন্ডিয়া পর্যন্ত গিয়ে আসছি, আমার তো ঠিক হয় নাই, আর কোন ডাক্তারের কাছে নিলেও আমাকে ঠিক করতে পারবে, কারণ আমার ভিতরে এই জিনিসটা সম্পূর্ণ মরেই গেছে। এরপরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, একটার পর একটা ডাক্তার চেঞ্জ করা হয়, একটার পর একটা MBBS ডাক্তার চেঞ্জ করা হয়, চর্মরোগ যৌন রোগের বড় বড় ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো ডাক্তারে আমার উল্টে সমাধান করতে পারে না। ওষুধ দেয়, পরীক্ষা দেয়, এটা করে ওইটা করে, বাট কোনোভাবেই আমার এটা ঠিক হচ্ছে না। এভাবে আমার সংসারটা কাটতেছে, আর আমার সংসারের ভিতরে তখন প্রচণ্ড রকমের কষ্ট। এরকম একটা অবস্থা যে জেরিন আমার গায়ে পর্যন্ত হাত তোলে, রাতের বেলায় লাথি মেরে আমাকে খাট থেকে ফেলে দেয়। ওর যখন রাগ ওঠে, যখন ওর চাহিদা আমি পূরণ করতে পারি না, লাথি মেরে আমাকে খাট থেকে নামাই দেয়। আমি খাটের নিচে অনেক দিন রাত্রে আমি খাটের পাশে ঘুমাইছি। আমার বাবার টাকা পয়সার অভাব নাই, আমার পারিবারিক অবস্থা ভীষণ ভালো। এরকম একটা ভালো ফ্যামিলিতে জন্ম নেওয়ার পরে, এত টাকা পয়সা থাকার পরেও কেন আমাকে এরকম মানবতার জীবনযাপন করতে হচ্ছে? কী এমন অপরাধ আমার, কী এমন অন্যায় আমার, আমি জানি না। কিন্তু এরই মাঝে রাইসা তার নতুন স্বামীকে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ঢাকার রাজপথে ও বেড়াচ্ছে, এবং ও এতটাই ভালো আছে। মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দেখলে আমি হাসি। ওর স্বামীকে জড়িয়ে ধরে এমনভাবে ওর স্বামীকে ও জিম করায়, হাজব্যান্ড ওয়াইফ একসাথে জিম করে, জিম করা ভিডিও ফেসবুকে আপলোড করে।
আমার মনে হলো আমার জীবনটা মনে হয় খেলার পুতুল ছিল। আমি ওর লাইফে ওর বাল্যকালে খেলার পুতুল ছিলাম। তাই যে যার মতো করে পুতুল নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়েছে এবং বড় হয়েছে, তাই ছোটোবেলার ওই খেলনা পুতুলটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আমি ওর ডাস্টবিনে থাকা সেই পুতুলটা, কিন্তু আমার চোখের পানি আমি কাউকে দেখাতে পারি না, মনের কষ্ট কাউকে বলতে পারি না। আমার সংসার করা লাগতেছে এমন একজন মানুষের সাথে যার কাছে আমি প্রতিনিয়ত মাইর খাচ্ছি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে জানতে পারি আমার বউ প্রেগনেন্ট, মানে জেরিন প্রেগনেন্ট। এটা জানার পরে তো আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে এটা কীভাবে সম্ভব। ওর সাথে তো আমার এরকম কোনো কিছু হয়ই নাই বাচ্চা হওয়ার মতো। আমি ওকে জিজ্ঞেস করি যে কীভাবে হয়েছে। ও বলে বাচ্চা হইতে এত কিছু হওয়া লাগে না, অল্পতেই বেবি হয়ে যায় এবং এটা তোমার বেবি। আমার ভিতর তখন সন্দেহ ঢুকলো যে না, এই বেবি তো আমার না, এটা আমার বেবি না, এটা আমার বেবি না। আমার ভিতর মানে খুবভাবে সন্দেহ ঢুকে গেল এবং সন্দেহ ঢুকে যাওয়ার পরে আমি আস্তে আস্তে করে ইনকোয়ারি করতে শুরু করি যে আসলেও করেটা কি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রায় সপ্তাহখানিক ভিতরে আমি ধরে ফেলি ও আমার ছোটো ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে। আমার ছোটো ভাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বাসায় থাকে এবং 1 দিন নয় 2 দিন নয় প্রায় অনেক দিন ধরে আমি দেখেছি। এবং না পারি কারো কাছে বলতে, না পারি সহ্য করতে, নিজেরই আপন ছোটো ভাই, কার কাছে বলবো এটা। আমি ওকে একদিন বাধা দিয়েছি, জেরিন তুমি এই কাজটা করো, আমি দেখেছি। আমাকে বলে হ্যাঁ, যেটা তুমি পারো না এটা তোমার ভাই পারে, এই জন্য আমার তোমাকে প্রয়োজন হয় না। আমি বললাম জেরিন তুমি এটা কী বললা, এটা কীভাবে সম্ভব? আমাকে বলে হ্যাঁ সম্ভব, অসম্ভবের কী আছে, এখন আমি কী করব? আমার তো খিদা লাগছে, আমার তো খেতে হবে, তাই না? না খেলে তো আমি বাঁচবো না। এখন আমার খিদা লাগছে, আমি খাচ্ছি, আমার ঘরে খাবার নাই তো আমি বাইরে খাচ্ছি, আমার তো খাওয়া লাগবে, তাই না? আমি তো না খেয়ে মরতে পারবো না। মাঝে মাঝে আমার সাথে ঘুমায়া আমাকে বলে তুমি থাকো, আমি যাচ্ছি ওর রুমে। আমার ছোটো ভাই রুমে চলে যায়। 2-3 ঘন্টা পর আবার ছোটো ভাই রুম থেকে আমার রুমে এসে ঘুমায়। এক সময় ওর কুলজুরে আমার একটা পুত্রের সন্তান আসে, কিন্তু শুধু আমি জানি যে সন্তানটা কার। এটা যে আমার সন্তান আমি জানি, কিন্তু তারপরেও সবার কাছে সন্তানের পরিচয় দিয়ে বড় করি। শেষ পর্যন্ত ওর পায়ে ধরে তুমি আর বেবি নিও না, আমাকে অপমান করে না। বলে না বেবি আর নিব না, এটা তো নিছি শুধুমাত্র তোমার সংসারে টিকে থাকার জন্য, কারণ আমি গরিব বাবার একটা মেয়ে। আমার বাবা আমাকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নাই, আমার দ্বিতীয় বিয়ে হবেও না। যেহেতু আমার জীবনটা নষ্ট হয়ে গেল, সংসারটাকে ধরে রাখার জন্য শুধু বাচ্চাটা নিয়েছি, আর কিছুই না। আমি এরপর থেকে তোমার সাথেই থাকবো। এরপর থেকেও আমার সাথে থাকে, কিন্তু তারপরেও মাঝে মাঝে ওর চাহিদা মেটানোর জন্য চলে যায়। এবং শুধু আমার ভাইয়ের সাথে না, এরকম প্রায় অনেকের সাথে ওর সম্পর্ক আছে। আমি একবার আমার পরিবারকে জানাইলাম যে ওর সাথে থাকবো না, ওকে ছেড়ে দিব। আমার বাবা আমাকে ডিরেক্ট বললো যে ওকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমি যেন ঘর থেকে বেরিয়ে যাই। আমার বাবা ডিরেক্টলি বললো যে আমার দাদা মারা গেছে বলে আমি আমার বাপের কসম করে বলতেছি, তুই যদি এই বউটারে ছেড়ে দেস, আমি নিজে তোরে তেজ্য করে সংসার থেকে বের করে দিব। আমার স্থাবর সব সম্পত্তি আমি আমার ছোটো ছেলের নামে লিখে দিব। তুই আমার জীবনটাকে নষ্ট করেছিস। ছোটোবেলা থেকে তোকে পড়াশোনা করানোর কত চেষ্টা করেছি, ক্লাস 8 পর্যন্ত পড়ে একজনের চোখ নষ্ট করে তুই পড়াশোনা বন্ধ করেছিস। এরপরে একটা মেয়েকে ঢাকা থেকে উঠে এনে জোর করে তাকে দর্শন করে তাকে বিয়ে করেছিস। সেই মেয়েটার সাথেও থাকতে পারলি না। শেষ পর্যন্ত কি হলো, আমরা দেখে শুনে বুঝে তোকে আরেকটা বিয়ে করালাম। এই বউটার ঘরে একটা বাচ্চা হলো, এরপর তাকে ছেড়ে দিবি? কেন ছেড়ে দিবি? আমি বলতে পারি না যে আমি কেন ছেড়ে দিব। আমি বলতে পারি না যে আমার বউয়ের কোলে যেই সন্তান আছে সেই সন্তানের বাবা আমি নয়। আমি বলতে পারবো না গভীর রাতে আমার বউ আমার খাট থেকে উঠে আমার ভাইয়ের খাটে চলে যায়। আমি বলতে পারি না আমার বউ আমার সামনে ভিডিও কলে অন্য কারোর সাথে খারাপভাবে কথা বললে। আমার বলার মতো কোনো ভাষা নাই। আমি একটা জিন্দা লাশ হয়ে আজকে বেশ কয়েকটা বছর বেঁচে আছি। আমার সন্তান এখন বাবা করে ডাকতে পারে, কিন্তু আমি ভয় পাই যে কখন জানি আমার সন্তান আমাকে বাবা না ডেকে আমার ভাইকে বাবা ডাকতে শুরু করে। আপন ভাই, এমন একটা জীবনে এসেছি যে জীবনে বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। প্রতিটা রাতে মনে হয় মৃত্যুর যন্ত্রণা ভোগ করি। বউয়ের লাথি উষ্টা, অপমান অপদস্থ সব কিছু নিয়ে বেঁচে আছি। যে কোনো সময় হয়তো চলে যেতে পারি। বাঁচার খুব বেশি ইচ্ছা নাই, যার জন্য আপনার কাছে এই দুঃখের কথাগুলো জানালাম। যদি মনে হয় আপনি আমার কথাগুলো শুনবেন তো শুনতে পারেন, তবে অনুরোধ রইল যে আপনি আমার নাম ঠিকানা সহ আমার শহরের নামটা কখনোই বলবেন না। তা না হলে হয়তো আমার এলাকার অনেক মানুষ চিনে যেতে পারে। এতে আমার হয়তো 2 দিন আগে মরলে 2 দিন পরে মরাটা 2 দিন আগে হয়ে যেতে পারে। এই জন্য আমাকে অনুরোধ করবো যে আপনি প্লিজ আমার নাম ঠিকানা এবং লোকেশানটা হাইড করে আমার গল্পটা যদি মনে হয় প্রচার করেন। আমি ব্যস্ত শহরের আমার বাসার ওই বিল্ডিংয়ের সাথে বসে আপনার গল্পটা শুনবো, আমার গল্পটা শুনবো আপনার মুখ থেকে। আরও কিছু যদি জানার থাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি এই মুহূর্তে ঢাকায় আছি আমার পরিবারের সাথে অমুক জায়গায়।
আপন ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ধরনের একটা গল্প প্রচার করার জন্য। আপনারা হয়তো অনেকেই নেগেটিভভাবে নেবেন গল্পটা। আসলে গল্পটা নেগেটিভভাবে নেওয়ার কিছুই নেই। আমি এরকম একটা গল্প প্রচার করলাম এই কারণে যে এই জিনিসগুলো আসলে সবার জানা উচিত। এই জিনিসগুলো সবার জানা উচিত এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং এগুলো আসলে লুকায়িত কোনো বিষয় নেই। সব বিষয় নিয়ে কথা বলতে হবে এবং না বললে মানুষ জানবে কেমন করে। দেখেন, রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিলে যে একটা মানুষের জীবন কীভাবে নষ্ট হতে পারে এ তার একটা প্রমাণ। এবং সেকেন্ডলি, নীরব এরকম একটা কাজ করেছে, জেনে শুনে বুঝে এমন একটা ইঞ্জেকশন, এমন 3টা ইঞ্জেকশন তার শরীরে সে পোষ করেছে, যেটার কারণে সে আজকে একজন পুরুষ থেকে হিজড়ায় পরিণত হয়েছে। একইভাবে তার বউয়ের সাথে আজ অনৈতিক সম্পর্ক হচ্ছে, এটা দেখার পরেও তার বলার মতো কোনো ভাষা নেই। আমি আজকে লজ্জা ভেঙে একটা কথা বলি যে পুরুষরা অনেক সময় স্ত্রীদেরকে সুখ দেওয়ার জন্য অনেক ঔষধ, অনেক ইঞ্জেকশন, অনেক ট্যাবলেট, এইটা সেটা অনেক ধরনের হার্বালের ওষুধ ব্যবহার করে থাকেন জাস্ট স্ত্রীর সাথে আরেকটু বেশি সময় থাকার জন্য, আরেকটু বেশি শান্তি দেওয়ার জন্য। আমি আপনাকে বলি যে এই জিনিসগুলো আপনার শরীরে বিষ হয়ে দাঁড়াচ্ছে। আপনি ঠিক আল্লাহ আপনাকে ঠিক যতটুকু শক্তি দিয়েছে ততটুকু শক্তি আপনি রাখেন। এর থেকে আবার একটু বেশি শক্তি আপনি নিতে গেলে আপনার আছে শক্তিটাও নষ্ট হবে। এজন্য যারা এই ধরনের ওষুধ সেবন করেন, এই ওষুধ সেবন থেকে সম্পূর্ণ দূরে থাকবেন এবং নিজের ব্যক্তিগত সমস্যাগুলোর জন্য বাংলাদেশে অনেক বড় বড় যৌন চর্মরোগ বিশেষজ্ঞ আছে, ওনাদের সাথে কথাবার্তা বলবেন, তাদের সিদ্ধান্ত নেবেন। তবে আমি আশা করব এই জিনিসগুলো থেকে বাঁচতে পারবেন। এজন্য রাস্তার পাশে থাকা, আমি কিছুদিন আগে একটা গল্প পেয়েছি, একই ছেলে, ঢাকারই ঘটনা, রাস্তার পাশের কোনো এক ওষুধ বিক্রেতার কাছ থেকে সে কিনেছিল। জাস্ট 3টা ট্যাবলেট কিনেছিল, 3টা ট্যাবলেট সে খায়, 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন পর্যন্তই তার শরীরে শক্তি থাকে এবং 3 দিন পরে সে ঠিক আজকে আমাদের গল্পে নীরবের মতো হয়ে যায়। তার অবস্থাও ঠিক একইভাবে। এজন্য সতর্ক হওয়ার জন্য আমার এই গল্পটা প্রচার করা, কেউ খারাপভাবে নেবেন না। এবং অনুরোধ করবো যে গল্পের মধ্যে আপনার কোনো কিছু বলার থাকলে, বিশেষ করে নীরবকে কিছু বলার থাকে, আপনারা কমেন্টে লিখবেন এবং নীরব ভাই আপনাদের কমেন্টগুলো পড়ে হয়তো নীরবে মনে শান্তি পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।